হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজরিপা। আমি আছি আজ জাগো এফএম 94.4 এফএম। এই হয়েছে। হ্যাঁ হয়েছে। ওয়েলকাম টু জাগো এফএম 94.4। দিস ইজ মি আরজে সমৃদ্ধি এন্ড চলছে দ্য ভাইরাল শো ব্রট ইউ বাই ব্রান্ড ফ্রুটো। মানে আপু এত কনফিউজ থাকে, এই হয়েছে, এত কিউট করে কথা বলেন। আচ্ছা আপনি এরকম কিউট করে কথা বলেন আপনি কেন? কি স্টার্ট করে দিয়েছেন? ইয়েস, আমরা স্টার্ট করে দিয়েছি। সো ওয়েলকাম ইয়া হাবিবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? একটু সালাম দিয়ে শুরু করবেন না, হুড়পড়ির মতো? সালাম তো প্রথমেই দিয়েছি। ওই যে আসসালামু এরকম আলাইকুম। করে, ওই যে আরাবিয়ান ইয়েদের মতো। সালাম। Oh my god. So, কি অবস্থা? জ্বর সারছে? হুম, হুম? জ্বর সেরেছে? ওই যে একদম। 103 ডিগ্রি জ্বর নিয়ে র‍্যাম্পে হাঁটলেন, কেন, কি দরকার এত কষ্ট করে র‍্যাম্পে হাঁটার? আসলে কমিটমেন্ট দিয়ে ফেলেছি। আমি যে আচ্ছা। কাজটা করি, যেটা কমিটমেন্ট দেই, ওটা শেষ করেছি আর এই তো। তখন জ্বর ঝাপটা মানে কোনো কিছুই আমাকে আটকাতে পারে না। মানে আমাদের রাজরিপা এত বেশি ডেডিকেটেড এবং এত বেশি কাজের প্রতি সে মনোযোগী যে 103 ডিগ্রি জ্বরও কিন্তু ওনাকে থামাতে পারেননি। সো পুরো মঞ্চ তো কাঁপিয়ে দিলেন বলা যায়, যে একেবারে ভিডিও ভাইরাল, আপনি যে উড়ন্ত চুমু দিচ্ছেন সবাইকে এবং দর্শকের যে ক্রেজ, ও মাই গড। অ্যান্ড লেবাসটাও একদম ভিন্ন ধর্মী একটা লেবাস নিয়ে গিয়েছিলেন। ওটা আমি একটু ওই সম্পর্কে জানতে চাচ্ছি যে ওই কস্টিউমটা কোথাকার ছিল বা আপনার নিজের ছিল কিনা। আহ, আমার ওইখানে একটা স্লট ছিল। আমাদের যমুনায় যে সাকসেস অ্যাওয়ার্ড শো হয়েছিল, সেখানে আমাকে শো স্টপার হিসেবে কালার লাইফ মেবি ড্রেসটা, ইয়েস। তো ওইখান থেকে আমাকে শো স্টপার হিসেবে আমাকে মানে ইনভাইট করা হয়। তো তখন আসলে সেদিন আসলে সকাল থেকে রাত থেকে কিন্তু আমার প্রচণ্ড জ্বর ছিল। তো আমি মানে কনফিউজড ছিলাম যে আসলেই আমি যাব কি না, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তারপরে আমার কাছে মনে হলো যে না, আমি না গেলে তো ওইখানে আরেকজনকে তারা ওই মুহূর্তে সিলেকশন করাটা তাদের জন্য টাফ হয়ে যাবে। আমি যাই। তো ওইখানে ড্রেসটা আসলে ওইটা একটা গাউন ছিল। গাউন, এক সাইডে ওড়না থাকে, নর্মালি ক্যাজুয়ালি আপনার হেয়ার স্টাইল দিয়ে করা হবে। তো আমার কাছে ফিল হয়েছে যে আমি যেহেতু এই ফার্স্ট টাইম শো স্টপার হিসেবে স্টেজে হাঁটবো, আমার ডিফারেন্ট কিছু লাগবে। সবাই যদি একই স্টাইল ক্যারি করে তাহলে তো আমি ডিফারেন্ট কোনো লুকে আসতে পারবো না। তো আমি কি করা যায়, হিজাব স্টাইল করব। সেখানে ওই মুহূর্তে হিজাবও ছিল না। কি করা যায়, হঠাৎ করে আমি ওড়নাটা দেখলাম, যে ওড়নাটা দারুণ ছিল। তো আমি আবার ভাবলাম যে পাগড়ি স্টাইলে পরবো, এখন যে স্টাইলটা করা আছে ওইটা আমি করব। তো ভাবলাম যে ওড়নার যে লেসটা লাগানো ছিল এত সুন্দর, তো ওটা জাস্ট আমি এভাবে করে ধরলাম। মেবি আপনিও ছিলেন ওই না শোতে? আমি ছিলাম না। আপনি ছিলেন না? ও আচ্ছা, আরেকজন ছিল। তো ধরার পর পাশ থেকে বললো, আল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে। তো যাক, ওইটাই মানে স্টাইল করে ফেললাম। আচ্ছা, এই আজকে যে মাথায় দিছেন এইটাও কি নিজে করেছেন? হ্যাঁ, নিজের হাতেই করা। পাগড়ি কি বানাইতে হয় নাকি? না, এটা হচ্ছে নরমালি আপনার পিন দিয়ে করা হয়েছে। আপনি যদি খুলে ফেলেন পুরোটাই একটা ওড়না থাকবে। ও মাই গড, ইউ আর সো ক্রিয়েটিভ। এন্ড আমি দেখেছি আপনি অন্যান্য জামাগুলো নিজেই বানান এবং আপনার নিজের প্রিমিয়ারে নিজেই জামা কেটে একদম সব ব্লগিংও দেখেছি যে ডিজাইন করে বানান। আপনি কি মানে ফ্যাশন ডিজাইনার ছিলেন বা ওই ব্যাপারে পড়ালেখা করেছেন কিনা? ফ্যাশন ডিজাইনিং নিয়ে আমি স্টাডি করছি। ছোটবেলা থেকে আমার আবার ইচ্ছা ছিল। আচ্ছা, এই টপিকটা নিয়ে একটু পরে আসি, আমি আমার যমুনার কথাটাকে শেষ করি। তারপর আমি তো তখন অনেক কাঁপছিলাম যে ওই মুহূর্তে আমার সবকিছু আমি রেডি। আসলে স্টেজে ওইখানে যে ইয়া ছিল, নীলা আপু ছিল আমাদের যে কোরিওগ্রাফার। নীলা আপু বলছিল, এই মেয়েটাকে হাঁটতে পারবে, তুমি পড়ে যাবে না তো? অনেক হাই হিল পরা ছিলাম। তো আমি চিন্তা করলাম, আল্লাহ ও আমার কনফিডেন্স ডাউন করে দিচ্ছে, আমি হাঁটতে পারবো কিনা। আসলে একটা ব্যাপার আছে না, যখন আপনি বলবেন যে এই মেয়েটার গায়ে এত জ্বর, কে আদৌ হাঁটতে পারবে কিনা, স্টেজে ডাউন হয়ে যায় তখন কনফিডেন্স। তারপরে ভাবলাম যে না, হাঁটতে হবে আমার। হ্যাঁ, স্টেজ থেকে যখন আমার নামটা আসলো, আমি আসলাম, আমি জাস্ট এসে দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর দূর থেকে মানে হই হুল্লোড়, মানে আমি মানে জাস্ট আমি ঘোরার আগেই
সবাই চিল্লাপাল্লা শুরু করে দিচ্ছে, মনে হচ্ছে যে এখানে মানুষ না এলিয়েন আসছে। ও আচ্ছা, আপনাকে এলিয়েনের মতো লাগছিল? এলিয়েন না, মানে বললাম কথার কথা যে মানুষ একটা আছে না, মানুষ তো না, আমরা সবাই সবাইকে দেখলে ও আচ্ছা ঠিক আছে ওয়াও জাস্ট, কিন্তু ওরা এমন ভাবে চিৎকার করছিল, মানে ডিফারেন্ট কিছু একটা দেখেছি, মানুষ না। আর এলিয়েনটা তো দুষ্টামি করলাম। তো ঘোরার পরে সবাই এই মাশাল্লাহ সুবহানাল্লাহ হাবিবি মারহাবা মানে এরকম করে চিৎকার করছিল দর্শকরা তখন। হ্যাঁ, তখন মানে আমার জ্বর ছিল না কি ছিল আমি জানি না, আমার এক্সপ্রেশন যেটা দরকার তার থেকে আমি মানে আরো বেশি ভালো করে ফেলেছি। আচ্ছা, জাস্ট মানুষের ভালোবাসা, মানুষ যে হাতে তালি দিচ্ছিল, তো আমার কাছে ফিল হচ্ছিল আসলে ডিফারেন্টটা আসলে দর্শক অ্যাকসেপ্ট করেছে। আর ওইখানে আমার লুকটাই ছিল পুরোটাই হচ্ছে পুরো বলতে গেলে যে একটা শালীনতার মধ্যে ছিল, পুরোটাই হাত ঢাকা ছিল, কোনো স্লিভলেস ছিল না, মাথায় ওড়না। অডিয়েন্স আসলে ওইটাই পছন্দ করেছে, আমার কাছে ফিল হয়েছে। রাজরিপাকে দেখে তারা কতটা মানে মারহাবা দিয়েছে এটা আমি জানি না, আমার ড্রেসটা তাদের ভালো লেগেছে, আমার স্টাইলটা তারা পছন্দ করেছে। আচ্ছা, উড়ন্ত চুমুর আইডিয়াটা কি আগে থেকে বলা ছিল নাকি সেখানে আপনি এত মানুষ মাশাআল্লাহ মারহাবা সুবহানাল্লাহ বলছে এটা মানে মাইন্ড চুমুটা বের হয়ে আসছে? হ্যাঁ, আমাকে শুধু নীলাপু বলেছিল, সুমন ভাই যিনি আমাকে শো স্টপার বানিয়েছিলেন বলেছিল যে তুমি তো মডেল না, আলটিমেটলি তুমি হচ্ছে নায়িকা, তো তোমার লুকটা থাকবে ডিফারেন্ট, মডেলের মতো মানে একদম রোবটের মতো হেঁটে চলে আসবে তারা, তোমার কিছু একটা অ্যাক্টিভিটিস থাকতে হবে। তো স্টেজে যাওয়ার পর আসলে আমার অ্যাক্টিভিটিস অটোমেটিকলি চলে আসে। যখন আমি পাশ থেকে হাবিবি হাবিবি শব্দ শুনলাম তখন আমি জাস্ট ওড়না দিয়ে মুখটা ঢেকে ফেলি। তারপর সবাই যখন আমার সাথে কানেক্টেড ছিল, আমাকে হাই 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 হ্যালো দিচ্ছিল, তখন আমি সবাইকে জাস্ট হাই দিচ্ছিলাম, ফ্লাইং কিস করছিলাম, কারণ ওরা তো সবাই আমার ভালোবাসার মানুষ, ওরা আমাকে ভালোবেসেছে বিধায় কিন্তু আমি আবার কনফিডেন্সটা পেয়েছি। বাহ, চমৎকার। 103 ডিগ্রি জ্বরেও এই ধরনের কনফিডেন্স, অনেকে ভাবছিল কি ব্যাপার রাজরিপা এত অসুস্থ হয়ে কেন হাঁটছে, মানে টাকাটাই কি সবচেয়ে বড় নাকি শরীরটা বড়, এরকম করে কিন্তু অনেকে চিন্তা করছিল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওইখানে আসলে অডিয়েন্স কোনোভাবেই জানে না যে আমার জ্বর ছিল, আবার আমি এমন ভাবে হেঁটেছি যে তারা ফিলই করতে পারিনি যে আমি সিক। আমি জাস্ট যখন স্টেজ থেকে চলে আসি তখন কিন্তু আমি এভাবে থরথর করে কাঁপছিলাম, মানে এরকম কাঁপছিলাম, কারণ আমার সমস্ত শরীরে পায়ের নখ থেকে মাথার রগ মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, ব্যথা ছিল, দম, আমি নিঃশ্বাস ফেলতে পারছিলাম না, মানে এত পরিমাণ শরীর গরম হয়ে গেছে যে আবার জিভটা পুড়ে যাচ্ছিল। আমি শুধু মানে খাওয়ার সবাই কারো শেষ টাইম তো শোয়ের পানি ছিল না, আমি শুধু জিভটা জাস্ট বের করে আল্লাহ আল্লাহ করতেছি, মানে আমার এত বাজে অবস্থা ছিল। বাট আমি যখন স্টেজে ছিলাম পুরাই নর্মাল একটা মানে সুস্থ একটা মানুষ ছিলাম। আসলে আমরা অ্যাক্ট্রেসটা এমনই, একদমই একদমই তাই। আমরা অভিনেত্রী স্টেজে মানে অন ক্যামেরা একরকম থাকি, অফ ক্যামেরা একরকম থাকি, শরীরের অসুস্থতা চাইলেও দেখাতে পারবো না। তারপরেও তো এই যে এই অসুস্থতার মধ্যে আবার দেখলাম যে সেই একটা ঘুরে দিলেন একদম, এখানে ওখানে ঘুরপাক খেয়ে মালয়েশিয়া ঘুরে এসেছেন। মালয়েশিয়ায় আমি একটা বিউটি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি, ওইখানে যে সাইনিং করেছি। আর ঘোরাঘুরিটা বাংলাদেশে আমার একটা সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল, লাইক ফ্যামিলি, আমার ফ্যামিলি মেম্বারও ছিল। তো আমার ফ্রেন্ড লন্ডন থেকে আসে, আমার ফ্যামিলি, আমার বোন টোন কাজিন সবাই ছিল, প্রায় আমরা 25-30 জনের একটা টিম। প্রতি বছরে হ্যাঁ 1-2 সপ্তাহের একটা ট্যুর থাকে। কোথায় কোথায় গেলেন? এবার তেমন বেশি যাওয়া হয়নি, এবার শুধু আমরা গাজীপুর 2-3 দিন ছিলাম, তারপর সিলেট 4-5 দিন ছিলাম। আচ্ছা, গান তো গাইলেন মাশাআল্লাহ, একদম তালে তালে গান। রাজরিপা যে গান গাইতে পারে সেটা দেখে আমরা ভিডিও দেখে তারপরে বুঝলাম। ঘটনা কি, গান কি ছোটবেলা থেকে শিখতেন? শেখা ওইভাবে হয়নি, শিখেছিলাম মানে হারমোনিয়ামটা একটু শিখেছিলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু মিউজিকের সাথে ওইভাবে কখনো গান গাওয়া হয়নি, ইচ্ছা ছিল, বাট আমার তো বাবা মা আসলে গান, আমার বাবা বিশেষ করে গান নাচ পছন্দ করতেন না, তিনি আবার খেলাধুলাটা অ্যালাউ করছে। তো আমার আম্মু আবার গান নাচ পছন্দ করতো, আমি আবার চুরি করে শিখতে যেতাম, হারমোনিয়ামে গান শিখেছিলাম টানা মানে 5-6 মাস
গান শিখেছিলাম আচ্ছা এসএসসি এক্সামের আগে। তো জাস্ট যতটুকুই করেছি আইডিয়া থেকে, মিউজিকের সাথে গান করা, চমৎকার। মানে ইচ্ছা, মনের ইচ্ছা থেকে আসলে এই গানটা করা। আচ্ছা আমরা কি একটা গান আজকে শুনতে পারি? কারণ আমরা তো কখনো রাজরিপাকে এইভাবে আবিষ্কার করিনি যে রাজরিপা গানও গাইতে পারে। না, খালি গলায় গেয়েছি, অনেক শোতে খালি গলায় তাই গেয়েছি। আমরা শুনি, আমি বিশেষ করে শুনি নাই, তো আমরা আজকে জাগো এফএম এর জন্য শুনতে চাই। এখন না, তাহলে শোয়ের শেষে লাস্ট মোমেন্টে গান দিয়ে শেষ করব। ঠিক আছে, আমরা তাহলে অপেক্ষা করলাম যে শোয়ের শেষে লাস্ট মোমেন্টে আমরা খুব সুন্দর ধুমধারাক্কা একটা গান শুনবো, ঠিক আছে? আপনি নাকি বাংলাদেশের বৈশুরিয়া, এটা বলতে শুনেছেন কারো কাছ থেকে? এই কথাটা অনেকে বলেছে, আমার কাছের আমার ছোট বোন, আমার ফ্রেন্ড সার্কেল, ওরা বলে যে লাইক ওই রকম না, ওটা তো কখনোই সম্ভব না, মানে একদম মানে বিশ্ব সুন্দরীর সাথে কম্পেয়ার এটা আসলে যায় না। তবে ওরা বলে যে কিছুটা লুকের যে ব্যাপার, আমার চোখ, আমার নাক, আমার যে ফেস কাটিংটা, মানে ঐশ্বরিয়া রয়ের হচ্ছে আপনার একটু ইয়া টাইপের ভি শেপ, একটু লম্বাটা, আমার হচ্ছে একদম টোটালি রাউন্ড। তো অনেকে বলে যে আপু স্ক্রিনে যখন তুমি পিকচার তুলো বা তোমাকে যখন অন স্ক্রিনে আসো তখন কিছুটা ওইরকমই লাগে। এটা শুনেছি আমি, তো ওটা শুনে আবার কি ঐশ্বরিয়া থেকে সুন্দর আপনি? কখনোই না, এটা শুনে আমি না, এটা কি আমি তো আমি, আমাকে আল্লাহ তাআলা আলাদা সৃষ্টি করেছে, আপনাকে আলাদা সৃষ্টি করেছে, এক একজনের লুক এক এক রকম। ঐশ্বরিয়া রায়ের একটা ডায়লগ কি আমরা শুনবো ভাই? সে উনি তো বারবি ডল পুরাই, ভাই বিশ্ব সুন্দরী তো না, তার সাথে আমাকে কম্পেয়ার করে কি আমাকে ছোট করতে না করে আমাদের বাংলাদেশে যে একজন ঐশ্বরিয়া রায়ের মতো দেখতে আছে এটা লোকে বলছে, ঐশ্বরিয়া রায়ের একটা ডায়লগ শুনবো না তার মুখে? এটা এটা এই এই অপ্রাপ্তি কি রাখা উচিত জীবনে? বলেন। আমি আমার ডায়লগ দিব, ওকে আপনার ডায়লগ কে? ঐশ্বরিয়া রায় তো আমার ডায়লগ দিব না, আমি আমার ডায়লগ দিব। আচ্ছা ঠিক আছে, আপনার ডায়লগই শুনি। কোনটা শুনতে চাও? মুক্তি সিনেমা বা ময়না সিনেমা, মুক্তি সিনেমা যে সামনে আসছে, অথবা ময়না সিনেমা, যে কোনো একটা। মুক্তি সিনেমার একটা ডায়লগ দিয়ে, ওটা খুব ডেঞ্জারাস, যে ক্যামেরায় ওটা 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 ডায়লগটা এখন কি বলাটা ঠিক হবে কিনা যায় না। কোনো সমস্যা নেই, বল। মেয়েটা এত লজ্জা পায়, ওরা লজ্জা লাজুক লাজুক চেহারা দেখলেই ভালো লাগে। ডায়লগ কি দিব? পরে ইফতেখার স্যার কিন্তু আমাকে বকা দিবে, বকা দেবে না, সিনেমায় স্যার বকা দিবে, ডায়লগটা দিয়ে দিচ্ছে। মুক্তি আমরা মুক্তি দিয়ে দিব, সমস্যা নেই, আপনি ডায়লগটা দিয়ে দেন। ময়না সিনেমাতে অনেকগুলাই ডায়লগ ছিল, কোনটা দিব? আমার ময়না সিনেমার একজন হিরো ছিল, সে আমাকে ডায়লগ দিচ্ছিল যে ময়না তুমি কি আমার বুকের খাঁচায় বন্দি থাকবে? তখন আমি তাকে রিপ্লাই দিলাম যে আমি কি পাখি নাকি যে আপনার খাঁচায় বন্দি থাকবো? আমি ময়না, মানুষ ময়না। বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, রাজরিপা যখন ফুচকা খেতে যায়, ফুচকা তো পছন্দ করে? ফুচকা খাই না, চটপটি। চটপটি খান? তো চটপটি খাওয়ার সময় মামাকে কি বাড়ায় দিতে বলেন? মরিচ, স্পাইসিটা অনেক পছন্দ করি। ঝাল পছন্দ করে রাজরিপা? ওকে, শুটকির ভর্তাও কি পছন্দ করে? হ্যাঁ, নোয়াখালীর মানুষ শুটকি খাবো না এটা কোনো কথা? ও বাবা, রাজরিপা নোয়াখালীলা? হ্যাঁ, এই নোয়াখালীরা নাকি খাইতে বসলে উঠে যায়, মানে খায়া দেয় সাথে সাথে উঠে যায়, এটা বলে কেন নোয়াখালীদের সম্পর্কে? এটা হচ্ছে মানুষ জেলাস থেকে বলে। আচ্ছা, হ্যাঁ। খাওয়ার পরে কি গোসলাদি করে নোয়াখালীরা? নোয়াখালীর মানুষ খাওয়াতে পছন্দ করে নিজে খাওয়ার থেকে। আচ্ছা, অতিথি আপ্যায়ন অনেক বেশি করতে পারে। আপনাকে আমি নোয়াখালী নিয়ে যাব, তখন আপনি বুঝবেন যারা এই ধরনের কথা বলে তারা আসলে ভুল বলে। ও বাবা, তো নোয়াখালীর মানুষ এত বেশি কেন? মানে যেখানেই যাই শুধু নোয়াখালীর মানুষ, টানতে গেলেও নাকি নোয়াখালীর মানুষ পাওয়া যায়? সব জায়গায় নোয়াখালী থাকবে। আচ্ছা, কারণ তারা টিকে থাকতে পারে। নোয়াখালীর মানুষ নাকি ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী বলে নোয়াখালীকে, এবং নোয়াখালী নাকি আলাদা বিভাগ চায়। কেন চান আপনারা? আমি তো আসলে ওইভাবে চাওয়া পাওয়ার মধ্যে কিছু নাই, যেটা হবার সেটা হবেই। আচ্ছা, নোয়াখালীর মানুষ বউ হিসেবে কেন সেরা? লক্ষ্মী হয়। ও বাবা, নোয়াখালীর মেয়েরা লক্ষ্মী হয়। তাই? হ্যাঁ, আমি তো শুনছি নোয়াখালীর মানুষ অনেক কাজ্জা করে। কাজ্জা করে? কাজ্জা তো সব জায়গায় লাগে। কোন জায়গায় লাগে? নোয়াখালীর মানুষের সাথে নাকি কাজ্জা করে পারাই যায় না? হ্যাঁ, তাদের আসলে মেধা এত বেশি, মানে তাদের কথার
বুদ্ধির সাথে আসলে পারে না অনেকে, হয়তো এই জন্য। ও বাবা, ঠিক আছে চলেন একটা মজার গেম খেলি। সেটা হচ্ছে আপনি তো নোয়াখাইলা, সো আপনার সাথে একটু কাজ্জা করে দেখি, ঝগড়া করে দেখি, সো আপনি মনে পারেন হয় না কিনা? আপনার সাথে পারবো। পারবেন না? আপনি আচ্ছা, একটু আমি কিন্তু special। কুমিল্লার। Oh my God, তাহলে জমবে। জমবে খেলা। সো আমরা ঝগড়া করি। সো ঝগড়াটা হচ্ছে কি নিয়ে ঝগড়া করব? কি নিয়ে ঝগড়া করা যায়? হোয়াট ডু থিংক? তো লাগবে না। ঠিক আছে, যে কোনো কিছু নিয়ে ঝগড়ার অভিনয় করি, ঠিক আছে? Anything, প্রশ্ন নিয়ে ঝগড়া করি। সো আপনি নোয়াখালী ভাষায় অবশ্যই কথা বলবেন, নোয়াখালী ভাষায় ঝগড়াটা করতে হবে, ওকে? নোয়াখালীর ভাষায় করবো। আমি কুমিল্লা ভাষায় চেষ্টা করছি, যদিও পারি না। আচ্ছা ঠিক আছে। এই হেবেরি কি কর? হ্যাঁ, হেবেরি কি কয়? হেবেরি প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দেন। আই আন্নেরে ব্যাক উত্তর দিয়ে, আন্নে যদি শুনতে না পারেন আই কিতাম। হেবেরি এই প্রশ্নের উত্তর দিতে আরো না আইছো কে? আন্নে একটা বেডি বেডি অভদ্রের মতো ভাষা হেবেরি ব্যবহার করেন আমগো কিল্লাই? আন্নে কুমিল্লা সুন্দর করে কন, আন্নে সুন্দর করে আর নাম কন, আন্নে বেডি বেডি কন কিল্লাই? হেবেরি এই আন্নের ফোন এত বাজে কিল্লাই? আন্নে ফোন সাইলেন্ট করিয়ে না রাখবেন। এই দেখেন আমার লগে ঝগড়া করতে গিয়ে আশেপাশে সব বেড়াবেড়ি চলেছেন। আসলে হে বেরি মানে কি জানেন? হে বেরি মানে আমরা আদর কইরে কলিজার ডাক ডাকি। আমগো কুমিল্লা ভাষায় হে বেরি হে বেড়া কয়। সম্পর্কে করতে আই না। তুমি কি বেরি না তো কি? আন্নে এখানে আরে ডাকছেন, আন্নে আরে বেডি বেডি কই অপমান তানে কি করতেছে। বেডি না আন্নের লগে ঝগড়া করতে তানে কি বেরি না তো বেড়া? আই আন্নের লগে ঝগড়া করতে আইনো। এতে বেড়া বেড়া না, আর একটা নাম আছে, আরে নামটা কি কোন? আই খুশি এ নোয়াখাইলা মানুষ এই কি রাজরিপা নাকি নোয়াখাইলার মানুষ খাইয়ে উঠে যায়। এরকম করেন কে? একটু কুশলা দিতে একটু ভদ্রতা তো আছে না? না না, আই ভদ্রতা জানি বিদে আন্নের সামনে বই এখনো ভদ্র ভাষায় কথা কইয়ে, নয়তো বা আই যদি আন্নেরা একবার আঙ্গুল উঠাই দেখাই আন্নের এখানে টিকতে হারবে। আই জানি যে আপনি কি আঙ্গুল উঠান, আপনি দেখেন সেনে ওই যে শরীফুল রাজ আছে না, হেরে আঙ্গুল উঠায় দেয়। আই যদি ব্যাক ক্যামেরার সামনে দেখাইতে আরে আন্নে এত কিছুই না। আমরা দেখছি আপনার আঙ্গুল, আপনি সবারই দেখাইছেন, পুরো পৃথিবীরে এই আঙ্গুলই দেখাইছেন। নিয়ন্ত্রণ জান আই আন্নের লগে কথা কইতেন না, কথা কইতে পারবেন না, এই কথা কইতে পারবেন না, হেভি কথা কইতে না আইছে ইন্টারভিউ দিতে। আপনি কপালে হিসা মারি চলে যাই নিয়ন্ত্রণ। এই মানে কি? এই মানে কি? কথা তো অর্ধেক বুঝি না, না বুঝলে বইতান। এই হিসা মানে কি? ঝাড়ু তাকাইতান। যাক আপনি জিতে গেছেন, কিন্তু হিসা মানে কি সেটা বলেন। কি মানে? হিসা মানে কি? হিসা মানে ঝাড়ু। সিরিয়াসলি দর্শক, রাজরিপা আমাকে ঝাড়ু মারতে চাইলো। নো, এই অপমান কোনোভাবেই মানতে পারি না। কুমিল্লা জিন্দাবাদ। এটা কি নিউজের হেডলাইন হবে? এই আপনাকে নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর হেডলাইন কি কি আছে বলেন তো, যেগুলো দেখে আপনি হাসতে হাসতে মরে গেছেন? আমি প্রায় জিনিস দেখে হাসি সিরিয়াসলি। কিছুদিন আগে কি জানো, যে আবার হিজাব স্টাইল দেখে যে র্যাম্প শো করেছি, যে ওই ড্রেসটা নাকি উনি আসলে অনেক সুন্দর করে লিখেছে যে আলিফ লায়লা নায়িকা লুকে রাজরিপা হাজির হলেন। আলিফ লায়লা কি সোভান ইসবা? জানি না তো। ওকে, আলিফ লায়লার নায়িকা কি সোফান ইসবা? সোফান ইসবা তো ডাইনি। ওকে, তারপর কি হলো? সিরিয়াসলি মজার ছিল। আরেকটা টপিক দেখেছিলাম যে আমাদের শো স্টপারে যে ড্রেসের ব্র্যান্ডের যে ওনার ছিল, উনি আসলে নর্মালি কিন্তু ব্র্যান্ডের ওনারা কিন্তু শো স্টপারের সাথে আসে, তো এখানে লেখা হয়েছিল জেবা নামের একটা মডেল ছিল, যে জেবার সামনে দিয়ে না, সুদর্শন পুরুষের হাত ধরে হেঁটে চলে গেলেন রাজরিপা জেবার সামনে দিয়ে, মানে এরকম একটা টপিক। কার কার হাত ধরে আপনি হাঁটছেন? অ্যাডলফ খান? আমি না না, মানে সুদর্শন হচ্ছে ওই যে আপনার, মানে আমার ড্রেসের যে ব্র্যান্ডের যে ওনার ছিল, আমি ওনাকে চিনিও না, আমি নাকি ওনার হাত ধরে আরেকজনের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছি। মানে কি কি হেডলাইন! কেমন হলো না? ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ কইরা হাইটে যায়। আচ্ছা যাই হোক, সুদর্শন পুরুষ বললেন, দেশে তো সুদর্শন পুরুষ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। অ্যাডলফ খান হচ্ছে কি মোস্ট স্টাইলিস্ট ফ্যাশন ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছে, কোরিওগ্রাফারের। সো সেটা আপনার কেমন লাগে? মানে কেমন লাগলো এই বিষয়টা? খারাপ কেন লাগবে? এই যে অনেকে যে অনেক কথা বলছে, অনেকে তো বলবে যার যোগ্যতা যত কম তার বলার ক্ষমতা ততটাই বেশি। তো একজন ফ্যাশন ডিজাইনার, আমি নিজেও তো একটা ড্রেস তৈরি করি, আমি যখন একটা জিনিস তৈরি করি তখন কিন্তু আমার প্রচুর ভাবতে হয়।
আমার শরীরের যে এনার্জি তার থেকে আমার মেধার এনার্জি লস করতে হয় বেশি। তো এই মেধা খাটিয়ে যদি একটা মানুষ নিজেকে ডিফারেন্টভাবে অডিয়েন্সদের সামনে প্রেজেন্ট করতে পারে, আদল খান ভাইয়া যদি আপনি দেখবেন তার ড্রেস আপ গেট আপ পুরাই ডিফারেন্ট লুক, এবং বলিউডে কিছু স্টাইলও কিন্তু দেখা যায় কিছুদিন পরে তার স্টাইলগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো এরকম একজন ট্যালেন্টেড মানুষ নিয়ে আমরা কেন কথা বলবো? সুদর্শন বলতে কি সুন্দর শুধু না, একটা সুদর্শন বলতে কি বোঝা যায়? যে শুধু সুন্দর, দেখতে সুন্দর, দেখে যাকে সুন্দর লাগে সেটাই সুদর্শন। হ্যাঁ, না আলটিমেটলি কখনোই না। তাহলে ওয়ার্ল্ড ওয়াইজ আপনার যে সুন্দরের প্রতিযোগিতা হয় না, আপনি যে সুদর্শনের মিনিং বললেন সেটা হচ্ছে দেখে যাকে সুন্দর লাগে সেটা হচ্ছে সুদর্শন আমার জানা মতে। হ্যাঁ, একদম দেখতে যেটা মানে চোখের সৌন্দর্য, তার মাঝে কিন্তু মেধাও থাকতে হবে, আচ্ছা, তার মাঝে গুণ থাকতে হবে, তার ট্যালেন্ট থাকতে হবে, সবকিছু মিলে কিন্তু একটা সুদর্শন বা মাল্টি ট্যালেন্টেড একটা মানুষ। আপনি নাইজেরিয়ার কোন মডেল মেবি ওয়ার্ল্ড ওয়াইজ আপনার সুন্দরী প্রতি সুন্দরী হয়েছে, সে কিন্তু দেখতে তার গায়ের রং কিন্তু ব্ল্যাক, লাইক ব্ল্যাক ডায়মন্ড। তো সে কি সুন্দরী হয়নি? হয়েছে। তো তো আলটিমেটলি অ্যাডলফ খান ভাইয়াকে যদি সুদর্শন বলে, এটা তার এটার জন্য না, তাহলে কেন? তার ট্যালেন্টের জন্য। আচ্ছা, সে যে ডিফারেন্ট স্টাইল ক্যারি করছে এবং অডিয়েন্সদের কাছে যে পৌঁছে দিচ্ছে, ওইগুলোর জন্যই আসলে তাকে হয়তো সুদর্শন হিসেবে এক কথায় প্রকাশ করা হয়েছে। তো সব সুদর্শন, আমরা সুদর্শন বলতে শাকিব খান ভাইয়াকে খুব দেখি। শাকিব খান ভাইয়া ওয়াও, সে একজন হিরো, হ্যান্ডসাম লুকিং, মানে অনেক সুন্দর। সবাই তো শাকিব খান হতে পারবে না, সবাই আবার অ্যাডলফ খান হতে পারবে না। যার যোগ্যতা অনুযায়ী সে ওই জায়গাতেই থাকবে। এখন কে কি মানলো কে কি মানলো না সেটা এক একজনের মেন্টালিটি ব্যাপার। আপনি ঘরে বসে 2টা গালি দিতে পারবেন, এই এতটুকুই যোগ্যতা আপনার আছে। কিন্তু যে করে দেখাচ্ছে, যে কিছু না কিছু করছে, এটাই হচ্ছে তার বড় প্রাপ্তি, যে ওই মানুষটা তাকে নিয়ে কথা বলছে, আর কিছু বলার নেই। আর সে হোক সুদর্শন, হোক মানে কুৎসিত, আবার দেখার দরকার নেই। যোগ্যতার উপর ডিপেন্ড করে সবকিছু চলে। একদমই তাই। শাকিব খানের কথা যেহেতু চলেই আসলে একটু বলি, সম্প্রতি একটা বিষয় নিয়ে কিন্তু বেশ কথাবার্তা হচ্ছে, যেহেতু দ্য ভাইরাল শো, আমরা ভাইরাল টপিক নিয়ে অনেক কথা বলবো। সো বুবলির সাথে যে সুন্দর মুহূর্তের ছবিগুলো আমেরিকা থেকে, সেগুলো কিন্তু আমরা দেখছি, এবং 2 পার্টে ভাগ হয়ে গেছে। কেউ তাদের ফলোয়ার, কেউ বলছে খুব সুন্দর, কেউ বলছে আহা এখানে অপু বিশ্বাসের স্ট্যাটাসটা গেল কোথায়, এবং অনেকে রাতে ঘুমাতে পারছে না, অপু বিশ্বাস কেন এখনো স্ট্যাটাস দিচ্ছে না। সো আপনার পর্যবেক্ষণ এই ক্ষেত্রে কি? আমি বলবো যে ব্যক্তিগত ব্যাপারে, ব্যক্তিগত লাইফে তারা ভালো আছে। শাকিব খান ভাইয়াকে দেখেছি জয়, অপু বিশ্বাস আপুকে নিয়ে ইউএসএ ঘুরে বেড়াচ্ছে, বা তারা হাজব্যান্ড ওয়াইফ সময় কাটাচ্ছে। আবার কিছুদিন পর দেখছি শাকিব খান ভাইয়া, বুবলি আপু, তারা দুজন ইউএসএ আছে। তো এই ব্যাপারগুলো তারা কিন্তু ব্যক্তিগত ব্যাপারে শাকিব খান ভাইয়া অপু বিশ্বাস আপুকে নিয়ে টাইম স্পেন্ড করছে, বুবলি আপুকে নিয়ে টাইম স্পেন্ড করছে, এক এক সময় এক একজনকে সময় দিচ্ছে। তার যেহেতু 2টা বউ বা 2টা বাচ্চা আছে 2 ঘরে, তো 2জনকে সমানভাবে টাইম দিচ্ছে। আমাদের দেশে এটা মানুষ কেন মানতে পারে না? মনে হয় শাকিব খানই 2 বিয়ে করছে আর বাংলাদেশে কেউ 2 বিয়ে করেনি। এটা কেন? আমাদের বাংলাদেশে অনেক মানুষই আছে 2-3 বিয়ে করছে, 4 বিয়ে করছে, এবং দেশের বাহিরে আপনার সৌদি আরবে দেখেন, দুবাই দেখেন, 3-4টা বউ থাকে। তো এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশে এত নাচার কি আছে? 2টা বউকে তো সে সমানভাবে রাখছে। হয়তো অপু বিশ্বাস আপু, বুবলি আপু তারা দুজনকে দেখতে পারছে না, সেটা শুধু পার্সোনাল লাইফের জন্য না, একটা প্রফেশনের দিক থেকেও আপনার দেখতে হবে। এক নায়িকা এমনি আরেক নায়িকাকে দেখতেই পারে না আলটিমেটলি, সেখানে তো 2 বউ একসাথে নায়িকা। তো এই ব্যাপারটা আসলে হয়তো তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছে। না, আমি মনে করি যে শাকিব খান ভাইয়া 2জনকে নিয়েই ভালো আছে। আমাদের এত মাতামাতি লাফালাফির দরকার নেই, কে কি স্ট্যাটাস দিল না কি করলো। এখন একজনের খারাপ লাগতেই পারে, সে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিচ্ছে, তার আবেগটা প্রকাশ করছে। তো আমি বলবো যে এটা বোকামি।
আচ্ছা, মানে সব জায়গায় নিজের ইমোশনটা আসলে ওইভাবে শো করা উচিত না আমি মনে করি। তারপরেও একটা বিষয় থাকে না যে এই যে যাদের কথা বললেন যে অপু বিশ্বাস বা বুবলি, তাদের কিন্তু একটা ডিজিটাল যুদ্ধ আমরা দেখতে পাই। এই যুদ্ধের কারণে এটা কিন্তু উচিতই না, কারণ তারাই তো স্ট্যাটাস দিচ্ছে, এই কারণেই তো ডিজিটাল যুদ্ধটা হচ্ছে। একটা সময়ে আমি আপনার এই প্রশ্নটার উত্তর দিই, একটা সময় কিন্তু আমিও ইমোশনাল হতাম, রেগে যেতাম, ফেসবুকে ধুমধাম স্ট্যাটাস দিয়ে দিতাম ওর নামে তমুকের নামে, এই এই ওর বলতেছে, এই প্রতিবাদ করছে, আলটিমেটলি কিছুই না, মানুষ হাসে। আমার ইমোশনটা যখন আমি যখন কান্না করব তখন আপনি ক্ষণিকের জন্য আপনি বলবেন আহারে, হ্যাঁ, পরে পিছনে কিন্তু আপনি হাসবেন, এই বলেছিলাম এইটাই হবে। তো আলটিমেটলি দরকার নেই। তাহলে অপু বুবলির প্রতি আপনার কি পরামর্শ থাকবে? আমি বলবো ওনারা হচ্ছে ইন্ডাস্ট্রির সিনিয়র, ওনাদের দেখেই আমরা শিখি। তো ওনাদের যথেষ্ট বয়স হয়েছে আমাদের থেকে, আমরা হাঁটুর বয়সই বলতে গেলে তাদের। বুবলির হাঁটুর বয়স? আমি কথার কথা বলছি। আচ্ছা, সেই হিসেবে ওনারা অনেক সিনিয়র, ওনাদের উচিত না সোশ্যাল মিডিয়াতে পারিবারিক ব্যাপারগুলো নিয়ে আসলে দ্বন্দ্ব করা। এটা কিন্তু তারা নিজেদেরকে নিজেরাই ছোট করছে, এবং তারা যে মানুষটার সাথে জীবন কাটাচ্ছে শাকিব খান ভাইয়া, ওনাকেও ছোট করছে। আলটিমেটলি যখন তাদের বাচ্চারা বড় হবে, একটা সময় যখন বুঝবে সবকিছু, তখন এই যে সোশ্যাল মিডিয়া এগুলো তো আর ডিলিট হবে না, এগুলো তারা দেখবে। তো তাদের স্বামী সন্তানের মুখের দিকে তাকিয়ে যদি তারা একটু মানে নর্ম থাকে, ভদ্র থাকে, এই যে সোশ্যাল মিডিয়াতে এই ঝগড়া ঝামেলা না করা হোক, এটাই আমি তাদের বলতে চাই যে দরকার নেই। আচ্ছা, তারপরে ভালো লাগবে না শাকিব খান ভাইকে জড়ায় ধরে কান্না করো না? ও আচ্ছা, তাহলে অপু এবং বুবলির প্রতি বউয়ের দুই কাজ থাকবে, মানুষকে দেখে। কিন্তু একই সময় যদি দুইজনের জড়ায় ধরে কাঁদতে ইচ্ছে করে তখন কি করবে? আর ভালো না, দুইজন দুই দিক থেকে। ওকে, তো আপনার পরামর্শ থাকবে অপু এবং বুবলির প্রতি যে যখন খারাপ লাগবে, শুধু অপু বিশ্বাস বুবলি আপু না, আমাদের অনেক সিনিয়র হিরোইন আছে, কিছু হইলেই ঠাস করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, অমুকরে নিয়ে বদনাম, অমুকরে নিয়ে তমুকরে নিয়ে, মানে উঠে পড়ে লাগে এক একজন, টপিকগুলো হয়ে যায় ভাইরাল, দরকার নাই। আচ্ছা, আমরা তো শুনেছি এই ধরনের করতাম, এই ধরনের স্ট্যাটাস দিলে নাকি আপনারা আলোচনায় থাকতে পারেন এবং আলোচনায় নিজের মার্কেট পাওয়ার জন্য নাকি এই ধরনের। হ্যাঁ, এটা অনেকে করে, দেখি তো সিনিয়র কয়েকজনকে দেখি, চাইলে স্ট্যাটাস দিয়ে এর নামে ওর নামে কিছু একটা টপিক হলে একটা স্ট্যাটাস দিয়ে, এটা নিউজ, আবার নিউজের হেডলাইন হয়ে যাচ্ছে। কারা করে? তো করে তো যারা আপনি ভাইরাল হচ্ছে তাদের আপনি দেখেন, আমার নাম বলার দরকার নেই, নাম বললে আমি শত্রু হয়ে যাব, এমনিতেও শত্রু হয়ে আছি, কিন্তু রাজদীপা তো স্পষ্টবাদী, প্রতিবাদ করে ফেলি তো এটার জন্য শত্রু হয়ে যায়। আমি তো জানি যে মিডিয়াতে সবচেয়ে বেশি স্পষ্টবাদী এবং প্রতিবাদী মেয়ে হচ্ছে রাজদীপা, তো রাজদীপা কেন ভয় পাচ্ছে নাম বলতে? না, ভয় পাচ্ছি না, শত হলেও তিনি আমার, এই যে আমি এখন একজনের নাম বলবো, এই টপিকটা কালকে আবার ভাইরাল হয়ে যাবে। আচ্ছা, দরকার কি আমি তার মনে কষ্ট দিয়ে কথা বলার? আচ্ছা, অপু বিশ্বাস এবং বুবলি আপুর কাছ থেকে আপনি আসলে কি শিখছেন, মানে কি শিক্ষা গ্রহণ করছেন? শিক্ষা গ্রহণ করার কিছু নেই, তারা তাদের অভিনয় দেখে ভালো ডান্স করে, দুজনেই ভালো অভিনয় করে। বুবলি আপুর অপু আপু এই যে এত সিনিয়র হওয়ার পরেও নিজেকে ধরে রেখেছে, অন স্ক্রিনে রেগুলার কাজ করছে, তার মেধা ধৈর্য। বুবলি আপুর মাঝে সেও আমাদের নোয়াখালীর, তার মাঝে একটা শালীনতা দেখতে পাই, সে অনেক বড় সিনিয়র নায়িকা, তারপরেও অনেকে ওনার পেছনে খোঁচাখুচি করলো, তার মাঝে একটা ভদ্রতা দেখি আমি, ওইটা নিয়ে হয়তো ওইভাবে প্রতিবাদ করতে দেখি না। যাই হোক, সব মিলে দুজনকে দেখে আসলে শেখার আছে, আবার দুজনকে দেখেই বলার আছে যে ঝগড়া ঝামেলা আসলে সোশ্যাল মিডিয়ার জন্য না। আচ্ছা, মিষ্টি জান্নাত আপনাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নায়িকা, তার কাছে কি আছে যেটা আপনার নাই? তার কাছে আসলে আছে, আমার কাছে নাই। আপনি কেন নাই? আপনি তো নিজেও আরাবিয়ান সাজে সবসময় থাকেন, আমরা তো শুনেছি যে আপনি আরবের শেখদেরকে পটানোর জন্য এই ধরনের লেবাস গ্রহণ করেছেন। এখনো পর্যন্ত দুবাই যাওয়া হয়নি, আর আমি মানে শেখদের পটাতে যাব। আপনি কি কখনো খাননি ওটা? না, আসলে ইচ্ছে আছে। আর এই স্টাইলগুলো আমার আসলে আমার মগজ থেকে আসে, ঠিক আছে, আমার এটার জন্য দুবাই যাওয়া লাগে না, এই সাজের জন্য শেখদের পটানোর প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে আমার ফ্যাশন, আমার স্টাইল, আমি আমার মতো করে ক্যারি করছি, কোনো শেখদের পটানোর জন্য না। কোনো শেখের নাম্বারও আমার ফোনে পাবেন না, বা কারোর সাথে আমার কন্ট্যাক্টও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজদীপা হচ্ছে কত বছর মিডিয়াতে?
7 বছর। 7 বছর, 7 বছর 5-6 বছর, 5 বছর মতো কাজ করা হয়েছে। কাজ করা হচ্ছে। তো রাজরিপার হিট সিনেমা কোনগুলো? রাজরিপার হিট সিনেমা নাই, ভাইরাল সিনেমা আছে। ভাইরাল সিনেমা আছে, এটা আবার কেমন জিনিস? এখনকার কোন সিনেমা আপনার হিট বলেন? অবশ্যই তুফান, তাণ্ডব, এগুলো তো তুফান, হ্যাঁ তুফান এটা কয়েক বছর আগেই চলে গিয়েছে। বরবাদও হিট। হ্যাঁ বরবাদ তো এই বছরই রিলিজ হয়েছে না? ওরকম না, ওরকম হিট হয়নি আপনার মতে? আপনি ওই যে ভাইরাল হিট বলতে গেলে। আচ্ছা আমি যেটা বলছি, দহন সিনেমা করেছিলাম। বরবাদ ভাইরাল হিট হয়েছে? হ্যাঁ বরবাদ ভাইরাল। আমি তো দেখছি যে সোশ্যাল মিডিয়াতে বেশি হলের থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ চমৎকার। তো আপনারও তো ভাইরাল হিট হয়েছে, কোন সিনেমাগুলো? আচ্ছা, আমি যখন দহন সিনেমা করেছিলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো চলেছিল। তখন তো আমি 3জন নায়িকার একজন ছিলাম। তারপরে হলে কিন্তু আমি অনেক চিৎকার শুনেছিলাম ফুলবানু ক্যারেক্টারটা। এত আর্টিস্টদের মাঝখানে ফুলবানু ক্যারেক্টারটা নাম আসলে অডিয়েন্সদের মুখে মুখে আমি শুনেছি। তো ওই সময়টাতে আমি কিন্তু একজন দহন সিনেমার ফুলবানু হিসেবে সাকসেস। আচ্ছা। এবং ময়না সিনেমা আমার এই বছরেই রিলিজ হয়েছে এবং পুরো কিন্তু 3 সপ্তাহ কিন্তু আপনার হলে ছিল, হল থেকে কিন্তু নামায়নি। কত কোটি টাকা আয় করেছে? কত কোটি এটা প্রোডিউসার জানে, এটা নিয়ে আমি মাথা ব্যথা নেই, এই যে জিজ্ঞেস করা হয়নি। কিন্তু হলে চলেছে এবং ময়না নামে যে একটা সিনেমা আসছে বা আমি যে ময়না হয়ে আসছি, ময়না হিসেবে আমি সাকসেস। কারণ একটা সিনেমা এমন না যে আমি অনেক সিনেমা করেছি আপু, আমি কিন্তু এটা কখনোই বলবো না। আমার লাকিলি যে সিনেমাগুলো আমার হাতে এসেছে আমি শেষ করে ওটা রিলিজ হয়েছে এবং ওই সিনেমার অ্যাক্ট্রেস হিসেবে সবাই আমাকে পছন্দ করেছে এবং সবাই বলেছে যে চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো রাজরিপা খুব ভালো প্লে করতে পারে। এটাই হচ্ছে আমার সবথেকে বড় প্রাপ্তি। কিছু কিছু সিনেমা আছে অনেক সুপার ফ্লপ, বাট ওইখান থেকে কিন্তু একজন আর্টিস্ট বের হয়ে আসে তার অভিনয়ের যোগ্যতা দিয়ে। তো আমি বলবো যে ফুলবানু বের হয়ে এসে দহন সিনেমার সেই ফুলবানু, ময়না সিনেমার সেই ময়না, এখন নেক্সট হচ্ছে মুক্তি সিনেমার সেই মুক্তি হয়ে অডিয়েন্সদের সামনে আসবে। তার মানে এই 6 বছরে তাহলে 3টা সিনেমা আপনার হচ্ছে একটা রানিং করেছি, আরেকটা হচ্ছে আপনার আরেকটা গেস্ট অ্যাপিয়ারেন্স, ওটা হচ্ছে আপনার ইয়াতে, ওটা একটু পলিটিক্স ছিল। একটা সিনেমা বলেছিল যে লিড হিরোইন হিসেবে কাস্ট করবে, পরে দেখলাম যে অনেকগুলা হিরোইনের মাঝখানে গল্প একের পর একজনকে আনতেছে, পরে আমি সিনেমা শুটিং করিনি। ওটা হচ্ছে আরেকটা সিনেমার নাম বলবো না, সময় হলে আপনারা দেখবেন। আর সিনেমার অফার কিন্তু অলরেডি মানে ওই সিনেমায় অভিনয় করেন নাই? করেছেন। মানে যে সিনেমা যখনই দেখলাম আমাকে পলিটিক্স হচ্ছে, হিরোইন একের পর এক চেঞ্জ হচ্ছে, একজন প্রথমে ছিল, সেকেন্ডে আমাকে ডাকলো, পরে আরো 2-3 জনকে ইন করলো, এগুলা দেখার পর আমি আসলে নিজে সিনেমা থেকে সরে এসেছি। মানে শুটিং করে তারপর সরে আসছেন? কিছু অংশ শুটিং করা হয়নি, আমি রাগ করে চলে এসেছি। তখনও কিন্তু আমি আপনার রাগ ভাঙাতে আসেনি? আমি চাই নাই ওই সিনেমায় কাজ করতে। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু জানি আপনি অনেক সিনেমা ছেড়ে দেন এবং অনেক সিনেমা ভালো না লাগলে ছেড়ে দিচ্ছেন। তো এই যে এত বছর একটা ক্যারিয়ারে ভালো না লাগলে সিনেমা ছেড়ে দিচ্ছেন, এটা কি আসলে পরিচালকরা আপনাকে নিচ্ছে না নাকি আপনি যাচ্ছেন না? আমি আপনাকে এসএমএস দেখাতে পারবো, পরপর 3টা সিনেমার অফার গত মাসে আমার হয়েছিল, 2টা সিনেমা আমি ছেড়ে দিয়েছি, একটা সিনেমা এখনো কথা চলছে, আমি আপনাকে প্রুফ দেখাতে পারবো। কারণ একটা সিনেমার হচ্ছে ওইটা আমার কাছে মনে হয়নি ওই সিনেমাটা আমি করি, বা এই সময়টা এসে আমি তো একদমই নতুন না, আমি তো কিছু শিখেছি, কম কিছু হলেও যে ভালো কোনটা মন্দ কোনটা সেটা আমি বুঝি। আমার কাছে ভালো লাগেনি, আমি না করে দিয়েছি ডিরেক্ট। এবং পরবর্তীতে আমি একটা সিনেমার অনেক বেশি অ্যামাউন্ট চেয়েছি, কারণ আমি নিজেই চাচ্ছি না সিনেমাতে আমি কাজটা করি, আমার গল্পটা ভালো লাগেনি। টেকনিক্যালি আমি ডিরেক্টরকে ইগনোর করেছি। এবং আরেকটা সিনেমার অফার এসেছে আপনার 4 দিন আগে, আমি তো ঢাকার বাইরে ছিলাম, আপনার শোটা শেষ করে ইনশাল্লাহ তার সাথে আমি এখন কথা বলতে যাব। তো অফার আসে, বাট আমি না একটু চুজি, আমি হচ্ছে 10টা সিনেমা কেন মানে সাইনিং করব আর টাকা নিব হাতে, এটা ফিল হচ্ছে। অনেক কষ্ট করে একটা জায়গায় এসে দাঁড় করিয়েছি নিজেকে।
আচ্ছা এখন যদি কিছু করতে চাই, আগের কাজ আগে অনেক খারাপ কাজও করেছি, মানে বাজে হয়তো ছোটখাটো কাজ করেছি, ক্যারেক্টার ভালো ছিল না, বাট এখন যেটা করব হয় ভালো কিছু করব, না হয় ঘরে বসে থাকবো। ওকে, মাসে কয়টা সিনেমার অফার আসে রাজরিপার না, কাছে? মাসে কয়টা সিনেমার অফার আসে না, এটা চাপাবাজি করে লাভ নেই। বছরে কয়টা আসে? এই মাসে 3টা আসছে, এই পর মাসে পর এই মাসে 3টা আসছে। তার মানে রাজরিপা আস্তে আস্তে আরো বেশি যোগ্য করে তুলছে নিজেকে, নিজেকে জানি না কতটুকু যোগ্য, বাট ইন্ডাস্ট্রিতে যোগ্য করে তোলার জন্য রাজরিপা কিভাবে প্রস্তুত করছে নিজেকে? আমি অনেক হার্ড ওয়ার্ক করতে পারি আপু একটা ভালো কাজের জন্য। ইনশাল্লাহ। আসলে ময়নাটা খুব খারাপ সময়টায় রিলিজ হয়েছে। ময়নাটা হচ্ছে দেশের বাহিরে অনেক দেশে অ্যাওয়ার্ড পেয়েছে, অনেক সুনাম অর্জন করেছি আমার ময়না সিনেমা দিয়ে, কিন্তু আপনার 7টা দেশে কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে, এবং অনেক ফেস্টিভ্যালে কিন্তু এই সিনেমাটা রিলিজ দেওয়া হয়েছে। তো আমি বলবো যে ময়নাটা করার পর, এবং মুক্তির সিনেমা বিশেষ করে আমি যে মুক্তির ক্যারেক্টারটা প্লে করেছি, এই সিনেমাটা করেও যদি আমার ক্যারিয়ার থেকে সবকিছু অফ করে দেই, তাও আমার শান্তি লাগবে। মুক্তি সিনেমায় কতজন হিরোর সাথে কাজ করেছেন? 9 জন। 9 জন হিরো? আচ্ছা, তারা কারা কারা? এই 9 জন হিরোর সাথে আপনি আনিসুর রহমান মিলন ভাই, কায়েসারজু, আমান রেজা, তারপর হচ্ছে আদর আজাদ চৌধুরী, তারপর আরিফিন জিলানি এবং দুর্জয় মামুন। 5 জন তো? না, 5 জন না, 5টা নাম শুনছি। আনিসুর রহমান মিলন ভাই, হ্যাঁ, রাশেদ মামুনুর অপু, কায়েসারজু, আমান রেজা, আদর আজাদ চৌধুরী, দুর্জয় মামুন, আরেকজন হচ্ছে, নিজের হিরোদের নাম ভুলে গেছেন? এতগুলো আসলে মনে থাকে না সত্যি। ও মাই গড, ট্রুলি বলছি। আচ্ছা হোয়াট এভার, আরো 3টা নাম আমরা এখনো পাইনি। তবে এই 9 জন হিরোকে নিয়ে রাজরিপা করলোটা কি? ও আচ্ছা, আরেকজন আছে সাইফ খান। সাইফ খান কি মানে ওই যে সাইফ খান। বলিউডের সাইফ খান? মলজেল এবং অনেকগুলো সিনেমা করেছে okay. সাইফ খান। আর আরেকজন আছে আপনার, ওনার নাম ভুলে গেছি, আচ্ছা হোয়াট এভার, মিস্টার বাংলাদেশ নামে একটা সিনেমা করেছিল। মিস্টার বাংলাদেশ, ভাইয়াও আছে। ওকে। আর একজন পাই নাই, ওকে নো প্রবলেম। সো 9 খুঁজে জন পাবেন সিনেমাতে। সিনেমাতে আরেকজন হচ্ছে আমি, সবার আপনি তো হিরোইন। সো জানতে চাচ্ছি যে 11 জন নায়ক হিরো, সবাই আমার সাপোর্টিভ ক্যারেক্টার। এই যে 9 জন নায়কের সাথে রাজরিপা কি করলো সিনেমায়? সেটা সিনেমা হলে যেয়ে দেখতে হবে। মানে এটা কি ধরনের সিনেমা? এটা কি আবারও আমরা ময়নার মতো ওরকম বোল্ড কোন সিনেমা দেখতে পাবো? না না, এটা ময়নার মতো না। ময়নাটা হচ্ছে একটা রোমান্টিক একটা সিনেমা, গ্রামের একটা মেয়ে বেড়ে ওঠা শহরে, তার জীবন চলার পথে অনেকগুলো প্রেম, ভালোবাসা, বিয়ে, ডিফারেন্ট একটা স্টোরি। আর ময়নাটা হচ্ছে প্রতিবাদী একটা মেয়ে, ওই মুক্তিটা প্রতিবাদী একটা ক্যারেক্টার। আচ্ছা, দহন সিনেমা নিয়ে কথা হচ্ছিল, সেই দহনে আপনি ছিলেন, আর হচ্ছে পূজা চেরি ছিল, আর কে ছিল? আর হচ্ছে জাকিয়া বাড়ি মমো আপু ছিল। তো এই যে 3 জন নায়িকা খুব ভালো ভালো ক্যারেক্টারে অভিনয় করেছে। তবে আমি যতটুকু জানি যে হাজির বিরিয়ানি নামে একটা খুব মোটামুটি হিট গানই ছিল, যে হিট গানে আপনার অভিনয় করার কথা ছিল, ওখানে আপনার নাচার কথা ছিল, এবং আপনি 7টা কস্টিউম নিয়ে সেখানে গিয়েছিলেন, কিন্তু কোন একটা কারণে আপনাকে বাদ দেওয়া হয়েছে এবং বলা হয় 3 সেকেন্ডের একটা অংশে রাখা হয়, কিন্তু আমরা সেটা দেখিই নাই। ওটা মানে দেখাই যায় না, একটা লাল শাড়ি পরে, মানে এই যে আমাদের আরেকজন হিরোইন পূজার রেড কালার শাড়ি, মানে ওকে কল্পনা করে আমাকে রেড কালার শাড়ি পরেছিলাম, লাস্টে 3 সেকেন্ড না 4 সেকেন্ড। আচ্ছা, এটা আসলে কখনো আশাও করিনি। এটাতে আপনি কি কষ্ট পেয়েছিলেন যে আপনাকে বলে? কষ্ট পাবো, কারণ দহন সিনেমা সাইনিং করার আগে তখন হতে পারে আমি নতুন, তারপরেও কিন্তু আমার একটা হোপ ছিল যে আমি একটা সিনেমা করব, সেটা একটা ক্যারেক্টার প্লে করার মতো না। আপনাকে কি বলা হয়েছিল? আমাকে বলা হয়েছিল দহন সিনেমায় 3 জন হিরোইন থাকবে, এবং তোমার ক্যারেক্টারটা হচ্ছে একটা মেয়ে নায়িকা হওয়ার স্বপ্ন, নায়িকা হবে, এটাই থাকবে, এবং নায়িকা হওয়ার উপরে তোমার একটা গান থাকবে, তোমার নামের উপরেই, ফুলবানুর নামের উপরে একটা গান থাকবে, এটাই কিন্তু বলা হয়েছিল। আলটিমেটলি পাইনি। এবং আমার যে সিন ছিল, পরে তো বলা হয়েছে যে সিনেমায় নাকি অনেক স্টোরি হয়ে গেছে, লাভ 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 লাভ, এই জন্য নাকি আমার সিন কেটে ফেলে দেয়। অনেক ভালো ভালো সিনও কিন্তু আমি পাইনি খুব। তো সব মিলে আসলে আমি একটু কষ্ট পাবো না। কিন্তু হাজির বিরিয়ানিতে আমি যতটুকু জানি আপনাকে 7টা কস্টিউম নিয়ে আগের দিন আসতে বলেছিল, আপনি 7টা কস্টিউমে আনছিলেন?
হ্যাঁ সবই এনেছিলাম। তাহলে আপনি গানে নাই ভোর কেন? 6টা বাজে শুটিং সেটে চলে আসি। আচ্ছা। এবং আমার শুটিংটা মানে আমার জন্য মানে আমি ক্যামেরার সামনে দাঁড়াই 2টার দিকে। হুম হুম হুম। 2টার দিকে দাঁড় করানো হয় ওই 3 সেকেন্ডের জন্য? ওই 3 সেকেন্ডের জন্য। আপনি তারপর কথা বলেননি, মানে কেন এটা হলো? বলিনি, এই পলিটিক্সটা তখন হলো আমার কেন? কথা বলার সময় ছিল না। মানে কথা বলার সবসময় সব আপনার সময় জায়গায় ছিল কথা না? বলতে হয় না। আমার এখানে কোনো গার্ডিয়ান ছিল না, আমি একটা মেয়ে ছিলাম, আমি একজন স্ট্রাগলার ছিলাম। আমার আশেপাশে অনেক হিরোইনের গার্ডিয়ান ছিল, এক একজন উপচে পড়ে থাকতো, মানে কিভাবে আমাকে ডমিনেট করবে, কিভাবে আমাকে ছোট করবে, কিভাবে সিনেমা থেকে সরাবে, সেই টার্গেটে ছিল। আমার ওইখানে কেউ গার্ডিয়ান ছিল না, ওইখানে তো আমি মাটির মানুষই ছিলাম। অনেক কিছু বুঝতাম বাট কথা বলতাম না, কারণ তখন আমার কথা বলার সময় হয়নি। এটা কি আপনার মধ্যে একটা সম্ভাবনা ছিল বলে অন্যান্য হিরোইনরা এই Exactly, পলিটিক্সটা সেটা করছে? এখনো পর্যন্ত পেছনে লেগে থাকে। আচ্ছা। এবং মানে নেক্সট সিনেমার জন্য আমার কানে কথা এসেছে, নেক্সট সিনেমার হিরোইন, ওইটা হচ্ছে একটা স্টোরি, হিরোইন হিসেবে আবার মানে ওইখানে 2জন হিরোইন ছিল, তো হিরোইন হিসেবে আমাকে রাখা হবে, ওইখান থেকেও আমি বাদ পড়ে যাই। তারা কি সেম হিরোইন ছিল যেই হিরোইনদের জন্য আগে দহন সিনেমায় পলিটিক্সের শিকার হয়েছিলেন? সেমই ছিল। আচ্ছা এটা নিয়ে আর কথা না বলি, আচ্ছা, বাদ দেই। ঠিক আছে, না বলতে আলহামদুলিল্লাহ, চাইলে। আলহামদুলিল্লাহ একজন নতুন আর্টিস্ট হিসেবে, একজন নতুন হিরোইন হিসেবে দুটো সিনেমা করেছি, যেটা মুক্তি এবং ময়না, যে আমার নামের উপরে, আমার কোনো হিরোর উপরে ডিপেন্ড করে সিনেমাতে আসতে হয়নি। তার মানে প্রথম সিনেমাতেই আপনি আসলে বৈষম্যের শিকার হ্যাঁ, হয়েছিলেন। 80%ই আমার স্ক্রিনে থাকতে হয়েছে। যেখানে আমি 3 সেকেন্ড ছিলাম একটা গানের মধ্যে, সেখানে একটা সিনেমার 80-90% স্ক্রিনে আমাকে আমার অভিনয় দিয়ে থাকতে হবে, এবং থেকেছি। ইটস আ গুড, এটাই আমার কাছে বড় প্রাপ্তি, আর কি লাগে। ইটস আ গুড অ্যাচিভমেন্ট ডেফিনেটলি। বাট আমি চিন্তা করতেছি নায়িকাদের মধ্যে এরকম প্রফেশনাল জেলাসি আছে, মানে প্রত্যেকটা প্রফেশনে যেমন আছে নায়িকাদের মধ্যেও সেম। এটা কেন হয় আমি জানি না। দিন শেষে আমি একটা জিনিস চিন্তা করি যে আপনার জায়গাটা কিন্তু আপনারই, আমার জায়গাটা কিন্তু আমার। হিংসা করে কিন্তু আমি আপনার জায়গাটা কখনোই নিতে পারবো না। এটা হলো সৃষ্টিকর্তা কিন্তু আরো নারাজ হবে যে আপনাকে নিয়ে যদি আমি হিংসা করি। আপনি যদি আমার পেছনে পলিটিক্স করেন বা আমার খারাপ কিছু করেন, আমার ক্ষতি করেন, এটা কিন্তু আমি না দেখলেও সৃষ্টিকর্তা কিন্তু দেখছে, রাইট? এখন কতটুকু আটকাতে পারছেন আমাকে বলেন, কতটুকু পারবেন? আমার কপালে যতটুকু থাকবে ততটুকু আমি পাবোই, সেটা এখন পাই, 5 বছর পাই। লাইক আমি সুপারস্টার হব, রাজরিপা সুপারস্টার হবে। আমি 5 বছর আগেও জানতাম না যে কেউ আমার নিউজের হেডলাইনে রাজরিপা নামটা আদৌ লিখতে পারবে কিনা বা লিখবে কিনা। এখন আমি কোনো একটা, আলহামদুলিল্লাহ, কোনো একটা শোতে যাই বা কোনো একটা পারফরমেন্স করি, ওইখানে কিন্তু আমার নামের উপরেই সবকিছু চলছে। আমার কোনো হিরোকে বেস করে বা কোনো প্রডিউসারকে বেস করে বা কোনো প্রোডাকশন হাউসের নামের উপর বেস করে আমার নামটা আসছে না, শুধু রাজরিপা নামটাই আসছে। তো এটা কি উপরওয়ালা, রাইট? আপনি যাই করেন না কেন। সো ওই হিংসা আমি জেলাসি করে আমাকে জায়গায় আটকাতে পেরেছেন। আমি যে দুটা সিনেমা করেছি, একদম লিড কাস্ট হিসেবে সিনেমার লিড রোল করেছে, হ্যাঁ, যেটা মুক্তি ময়না দুইটাই। মুক্তিটা রিলিজ হলে আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাবেন কি কাজ করেছি। তো পারেননি তো, তাহলে আমি তো আছি আমার জায়গাতে একদমই। বা যারা পলিটিক্স করছে তারা তাদের জায়গাতে আছে, অনেক সিনেমা করছে, অনেক সিনেমা করছেন, নামও হচ্ছে কিন্তু হলে অডিয়েন্স আসছে না। একদমই তাই। এই যে এই রোজাতে আদর আজাদ এবং পূজাচেরির টগর মুভিটা বের হয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে গিয়েছেন। দিঘি থাকার কথা, ওর সাথে নাকি পলিটিক্স করে নাকি আরেকজন হিরোইন ইন করে, দিঘি জানে না। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে আরো অনেক কিছুই দেখেছি। আলটিমেটলি কি হয়েছে, সিনেমা নিজেই পলিটিক্সের শিকার হয়েছে, 2-3 দিন পর হল থেকে নামিয়ে দিয়েছে। কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো আগাতে পারে না। আল্লাহ একদিক থেকে না একদিক থেকে আপনাকে দমিয়ে দিবে। আপনার এই কষ্টটা কি এখনো আছে বুকের ভেতর? হ্যাঁ, এই কষ্টটা কিভাবে থাকবে? আমি তো আমার জায়গা থেকে সাকসেস। যেই মেয়েটার মানে চলার পথে কেউ ছিল না, যেই মেয়েটা আদৌ একটা নাটকের সুযোগ পাবে কিনা তার কোনো ঠিক ঠিকানা ছিল না, আজকে সেই মেয়েটা আপনার সামনে একজন হিরোইন হিসেবে নিজেকে পরিচয় দিতে পারছি, বা একটা সিনেমা হলে সিনেমা রিলিজ দিয়েছি, না বাপের টাকা, না ভাইয়ের টাকা, বা না সুগার ড্যাডির টাকা,
না তো, যোগ্যতা দিয়ে জাজ মাল্টিমিডিয়া থেকে ডেকেছে, অডিশন দিয়ে টিকেছি, সিনেমা হল পর্যন্ত চলে এসেছি। এটা নিয়ে অনেকে খারাপ হোক ভালো হোক, প্রশংসা হোক সমালোচনা হোক, সব কিছু নিয়ে কিন্তু সামনে এসেছি। এইটাই হচ্ছে আমার বড় প্রাপ্তি। এখন কে কি বললো পিছনে, ওই কষ্টটা না দিলে তো আমি এই চ্যালেঞ্জের মুখোমুখি আসতাম একদমই, না। বিভিন্ন কষ্ট আমাদেরকে আসলে সামনে এগিয়ে যেতে হেল্প করে। খুব সুন্দর কথা বললেন। রাজরিপা অনেক ম্যাচিউর হয়ে গেছে, এই ম্যাচিউর হওয়ার পেছনে রহস্যটা কি বলেন তো রাজরিপা? স্ট্রাগল করতে করতে আসলে হয়ে গেছি। যখন একটা সময় যে আহ্লাদি কথা বলা মেয়েটা ছিলাম বাবার সাথে, আশেপাশে মানুষদের সাথে যে আহ্লাদি স্বভাবটা ছিল, বা অনেকেই দেখেছে ইন্ডাস্ট্রিতে আমি যখন নতুন এসেছি যে আহ্লাদি স্বভাব ছিল, বাট আমার একটা ছিল যে আমি খুব বুঝতাম একটা মানে কোথায় কিভাবে মানে চললে আমি ভালোভাবে নিজের জায়গা বা অবস্থানটা ধরে রাখতে পারবো, এটা আমি একটু বুঝতাম। রাজরিপা কি আজ থেকে 10 বছর পর সুপারস্টার রাজরিপা হবে? সেটা ওই যে উপরওয়ালা জানে। ওকে, যেটা বললাম 5 বছর আগে তো আমি জানতাম না যে আজ আমি আপনার সামনে 2টা সিনেমা নিয়ে কথা বলবো, এবং নেক্সট টাইম যে আমি 10টা সিনেমা নিয়ে কথা বলবো না 5-10 বছর পর, এমনও হয়ে যেতে পারে বিয়ে শাদী করে সংসার ধর্ম করছি। সেটাই তো মানুষ জানতে চায় যে হাতের আঙ্গুলে আংটিটা কবে পরানো হবে? আংটিটা ফাঁকা কেন হাতের আঙ্গুল? আংটি পরা আছে, এটা বাপের দেওয়া। নিজের বাপে পরে তো বাবা বাদে ভিন্ন পুরুষ। আমি জানি আপনি সুলতান সুলেমানকে অনেক বেশি পছন্দ করেন। একদম, খুবই। ওই মানে টার্কিশ ওই সুলতান সুলেমান সিরিয়ালটা আমি এখনো দেখি, আমার 3 বার দেখা হয়ে গেছে। আপনি কি নিজেকে হুররামের মতো মনে করেন? না, আচ্ছা, ও খুবই চালাক চালাক শয়তানি বুদ্ধি। ওকে, সো সুলতান সুলেমানকে যেহেতু পছন্দ হয়, সুলতান সুলেমান তো আসলে অনেকগুলো হেরেমে দাস দাসী রেখে দেয়। এখন আপনার জামাই যদি এরকম 2-3টা বিয়ে করে, কেন আপনি তো 2 বউ সাপোর্টই করেন, বলেন যে দুঃখ পেলে 2 বউ 2 পাশে দিয়ে জড়ায় ধরলে বলে কষ্ট কমে। আপনার জামাই দুটো বিয়ে করে কি করবে? যে আবার যে হাজবেন্ড হবে তার চারপাশে অনেক মেয়ে থাকবে, অনেক মেয়েকে নিয়ে আমার হাজবেন্ড থাকবে, এটা তো আমি কখনো অ্যালাউ করব না। কেন? আরো আরাবিয়ান লুক নিয়ে থাকেন। আচ্ছা, বউয়ের সাবজেক্ট আলাদা। আচ্ছা, তার যদি 1-2টা বউ থাকে থাকতেই পারে, কিন্তু গার্লফ্রেন্ড তো মানবো না। ওকে, তো বাংলাদেশের সুলতান সুলেমান আপনার কাকে মনে হয়? এই মুহূর্তে একজনের নাম হচ্ছে আদম তমাজি হক। ওনার হচ্ছে 2-3 জন বউ, তো বউদের নিয়ে তো দেখি ভালোই বিন্দাস। নায়কদের মধ্যে সুলতান সুলেমান কাকে মনে হয়? বর্তমানে শাকিব খান ভাইয়া। শাকিব খান ভাইয়াকে কেন আপনার সুলতান সুলেমান মনে হয়? যে 2 বউ আছে, 2 জনকেই সমানভাবে রাখছে, এবং তার পাশে পুরোই মানে মেয়েদের ক্রেজ, ফ্যান ফলোয়ার পুরাই। আপনি নাই কেন সেখানে আশেপাশে? আমি কেন থাকবো? কেন শাকিব খানের সাথে কাজ করার যোগ্যতা কি অর্জন করেন নাই আপনি? ইনশাআল্লাহ যখন হবে তখন কাজ করব। আমাদের দেশে এত সুন্দরী একটা নায়িকা, ঘুরঘুর করে লাভ নেই, আগে যোগ্য হই। আচ্ছা, যোগ্যতা অর্জন করেন নাই এখনো? আমার মনে হয় যে না। না, তাহলে কি কি যোগ্যতা অর্জন করতে হবে শাকিব খানের নায়িকা হতে হলে? আগে আমার সিনেমাগুলোর রিলিজ হোক, আমার যখন ফিল হবে যে আমি আসলেই ভালো কিছু করতে পারি, আমি যখন আমার কোয়ার্টিস্টের সাথে আমার স্ক্রিনে যদি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে না পারি, বা আমার যদি এক্সপিরিয়েন্স না থাকে কাজের, তখন কিন্তু অডিয়েন্স আমাকে নিয়ে হাসাহাসি করবে বা হাসি ঠাট্টা করবে যে এত গুণী অভিনেতাদের পাশে দাঁড়ানোর আগে নিজের আসলে গুণী হতে হবে, নিজে গুণী অভিনেত্রী হতে হবে, যেন তাদের সাথে চ্যালেঞ্জ নিয়ে দাঁড়াতে পারি। আচ্ছা, এবার আপনি যে কারণে আলোচিত সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। আপনার পরিবার মনে হয় অনেক ইসলামিক মাইন্ডেড, রাইট? হ্যাঁ, মানে আপনাকে এই যে সিনেমা লাইনে দেখতে চাননি, বা এই কারণে আপনার বাবা মার সাথে অনেকদিন কথা বলাও বন্ধ ছিল সম্ভবত। একটু জানতে চাই এবারে কতটুকু ইসলামিক মাইন্ডের আপনার পরিবার? ইসলামিক মাইন্ড হচ্ছে একে তো আমার নানারা হচ্ছে হাজি, আবার বাপ দাদারা হচ্ছে মুন্সি বংশের মূলত। তো আবার বংশের সবাই মোটামুটি আসলে এই মিডিয়ার ব্যাপারটা কেন জানি না নিতে পারে না, কারণ বাংলাদেশে একটা সময় কিন্তু মিডিয়ার পরিস্থিতি মাঝামাঝি কিন্তু একটা খারাপ সিচুয়েশন ফেস করতে হয়। তো ওই জায়গা থেকে আসলে একটা মেয়ে মিডিয়াতে থাকবে, এটা আসলে অনেক ভালো ফ্যামিলি আসলে অ্যালাউ করতে চায় না, শুধু আমার ফ্যামিলি না,
এটার জন্য ইসলামিক মাইন্ডও হওয়া প্রয়োজন পড়ে না, অনেকেই আসলে চায় না। আপনিও নর্মালি আসছেন, হয়তো আপনার বাবা মাও কিন্তু অ্যালাউ করে না, তাদের একটা খারাপ চিন্তাধারা থাকে সবার, যে মিডিয়াতে মনে হয় অমুক তমুক, এই ঝামেলা ওই ঝামেলা, অনেক কিছু ফেস করতে হয়, বা সন্তানরা খারাপ হয়ে যাবে। আসলে এই জায়গায় এমন একটা জায়গা, নিজে স্ট্রাগল করতে হবে, নিজে সার্ভাইভ করে টিকে থাকতে হবে। যখন আপনি সাকসেস হবেন তখন কিন্তু পরিবার পাশে থাকবে। একদমই তাই। এই যে আপনার ভিন্ন ধর্মী, মানে সচরাচর নায়িকাদেরকে আমরা যেভাবে দেখি সেইভাবে আমরা রাজরিপাকে ব্যক্তিগত জীবনে দেখতে পারি না, অর্থাৎ সামনাসামনি দেখতে পারি না। তো এই ভিন্ন ধর্মী লেবাস গ্রহণের পেছনের উদ্দেশ্যটা কি আসলে? সবসময় ট্রাই করেছি যে আমার বাহিরে কাজের জায়গা, কর্মের জায়গাটা এক জায়গা থাকবে, আর ব্যক্তিগত জীবনে আমি আমার মতো থাকবো। কারণ এখনো পর্যন্ত যারা আমাকে আগে চিনেছে তারা যদি আমাকে অফ ক্যামেরায় দেখে, যে রাজদীপ আগেও যেমন ছিল 6-7 বছর আগে, খুবই সিম্পল একটা মেয়ে, আমি ঠিক ওইটাই আছি। আমি খুবই ঘরোয়া, মানে ঘরে থাকতে আমার খুবই ভালো লাগে। আমার আড্ডাবাজি, পার্টি, মাস্তি আমার একদমই ভালো লাগে না। তাও করলে পরিবারের মানুষ ছাড়া আমি করি না। আমি প্রতিদিনই আনন্দ করি, সেটা হচ্ছে আমার পরিবারের না সাথে। সেটা বুঝেছি, কিন্তু এই যে সরাসরি বাংলায় যদি বলি যে হিজাব গ্রহণ, ও আচ্ছা আচ্ছা, বা এই যে সুন্দর বোরখা, সব বোরখাই তো পরেন না, এটা তো বোরখাই বলা যায়, ব্যক্তিগত লাইফে আপনি এইভাবে চলাফেরা করেন, এটার উদ্দেশ্যটা কি? এটা কি সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে, নাকি এটাই আপনার একটা ওয়ান কাইন্ড অফ স্টাইল? কোনটা? সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি থাকতো তাহলে নায়িকা হতে আসতাম। আচ্ছা। মূলত আমি আমার ছোটবেলা থেকে আমার মাকে দেখেছি, আমার পরিবার বংশ সবাইকে আমি নর্মালি বোরকা পরতে দেখেছি। আমার মাকে সব সময় মুখ ঢেকে চলতেন, হাত মোজা, পা মোজা, বা নর্মালি কিন্তু আমিও যখন একটু বুঝতে শিখি, আমিও কিন্তু বোরকা পরা ইউজ করেছি 5-6 বছর একটানা মুখ ঢেকে বোরকা পরেছি, কলেজে গিয়েছি বা স্কুলে গিয়েছি। সব মিলে আসলে পরিবার থেকে দেখা, আপনার মাকে আপনি যেভাবে দেখবেন আপনি কিন্তু ওইটাই শিখবেন। কিন্তু ওই যে মন থেকে যে আমি নায়িকা হতে এসেছি, দিন শেষে আমি নায়িকা হতে এসেছি ঠিকই, নায়িকা হওয়ার জন্য যে আমার অনেক বেশি ওপেন হতে হবে তা কিন্তু না। একটা সময় আমি যখন হিজাব পরে অডিশন দিতে যেতাম বা কোনো ডিরেক্টরের সাথে কাছে দেখা করতে যেতাম, তখন আমার হিজাব স্টাইল বা বোরকা পরা এগুলো তারা মেনে নিতে পারতো না। এই বোরকা পরে আসছে, এই যাও সংসার করো, যে কথা স্টাইল কিন্তু এরকম ছিল। কিন্তু তাদের একটা কথা বলতাম, ভাইয়া যোগ্যতা দিয়ে নিজের জায়গা অর্জন করব। তো বোরকাটা নর্মালি আমি সাইডে রাখি। আমি শপিং মলে গেলে বা বাজার টাজার করতে গেলে তখন, বা কোথাও বেড়াতে গেলে আমি বোরকাটা পরে হিজাব পরে চলে যাই। আর অন স্ক্রিনে আমি ট্রাই করি একটু স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করার, যেন মানুষ যে না ঠিক আছে মিডিয়ার আচ্ছা অ্যাক্টিং করছে, মানে হিজাবেরই একটা ডিফারেন্ট স্টাইল আপনি ক্রিয়েট করেছেন। হ্যাঁ, আমি যখন ফার্স্ট ফটোশুটটা করি তখন আমি হিজাব স্টাইল, এই যে স্টাইলগুলো দেখেন এগুলো আমার 5-10 বছর আগে এসব ডিজাইন, এটা এখন আমি নতুন করে তুলছি। তখন কিন্তু আমি আমার অঞ্চলে এইসব হিজাব স্টাইলগুলো আমি ক্যারি করতাম। অনেকে আসতো, শিখতে আসতো, অনেকে পড়তে আসতো, আমি পরিয়ে দিতাম। আর ছোট বোন, বান্ধবী, পাড়া প্রতিবেশী যেই থাকতো ওদের হিজাব পরিয়ে দিতাম। তো এই ব্যাপারগুলো কিন্তু আমার অনেক আগে থেকেই ছিল। ফটোশুট করেছি, আমার ছবিগুলো আসলে নেই, আমি খুঁজছি, ইনস্টাগ্রামে একটা আছে। তো আমি চেয়েছিলাম যে তখন না মনে একটা কিছু ধারণ করেছে, আচ্ছা শালীনতার মাঝেও তো নিজেকে প্রেজেন্ট করা যায়। আমাদের শাবানা ম্যাম কিন্তু শালীনতার মাঝে একজন নায়িকা ছিল না, শ্রেষ্ঠ নায়িকা বলতে গেলে। আচ্ছা, তাকে বাংলাদেশে সবাই পছন্দ করতো, কেন? তার অভিনয়ের জন্য। উনি এখন তো হিজাব পরছেন, একেবারে লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। হিজাব ছাড়াও তিনি যখন সিনেমা করতেন তখন তো তিনি অলওয়েজ শাড়ি পরতেন, ফুল হাতার ব্লাউজ পরতো। আচ্ছা, মানে শালীন নায়িকা হিসেবে আপনি নিজেকে প্রেজেন্ট করতে চেয়েছেন। হ্যাঁ, একদমই। তখন আমি ট্রাই করেছি, তখন আসলে পারিনি। যখনই আমি সিনেমা আমার রিলিজ হলো, যে ঠিক আছে না আমি তো সিনেমার নায়িকা হব বা আমি সিনেমা করছি, হয়েছে তো না, সিনেমা রিলিজ করেছি বা বড় পর্দায় দেখা হয়েছে, আমার তো এক্সট্রা এগুলো নিয়ে আমি ভাবি। আমার তো এই যে আজকে একটা শোতে আসলাম, আমার তো দরকার নেই স্লিভলেস, এখানে ড্রেস স্লিভলেস পরার, বা এখানে একটু শর্ট ড্রেস পরার, এখানে হাঁটুটা দেখা যাবে, প্রয়োজন নাই তো। এখানে আমি র্যাম্প শোতে বা র্যাম্পের একজন মডেল হয়ে আসিনি যে আমাকে অনেক ওপেনলি ইন্টারন্যাশনাল ভাবে আমাকে প্রেজেন্ট করতে হবে। বাইরের দেশের ফরেন কান্ট্রিতে যে আর মডেল থাকে তাদের মতো প্রেজেন্ট করতে হবে, কি দরকার?
ডিফারেন্ট থাকি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি এটাও বলেছেন একটা গণমাধ্যমে যে আপনার যদি হাতে পাওয়ার থাকতো আপনি প্রত্যেকটা নায়িকাকে হিজাব পরিয়ে তারপর সিনেমা করাতেন, এটা নাকি আপনার ইচ্ছে আছে? এটা কি পাওয়ার না, সত্যি? বলেছিল যে আপনি প্রডিউস করলে কি এরকম কিছু আপনি মনে হয় হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ। তখন বললাম হ্যাঁ, কারণ প্রত্যেকজন আমাদের বাংলাদেশের নায়িকারা খুব সুন্দর। ওরা যখন মাথায় ওড়না দেয়, কিছু 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 ছবি বা ভিডিওতে দেখি ওদের হিজাব স্টাইল, হিজাবের মধ্যে বা মাথায় ওড়না দিলে খুব সুন্দর লাগে। আমার কাছে ফিল হয় যে তাদের নিয়ে যদি আসলে সিনেমা করতে পারতাম এভাবে, বা বাংলাদেশে যদি এরকম শালীনতার মাঝে যদি সিনেমা হতো। অবভিয়াসলি আমাদের বাংলাদেশে এতটা অশ্লীল কোনো সিনেমা নেই, সবই শালীনতা, থ্রি পিস পরে এখনকার নায়িকারা দেখি তামিল স্টাইলগুলো যেগুলো ফলো করে, ভালোই তো, খারাপ তো কিছু দেখছি। আচ্ছা, এখন একটু জনগণের হয়ে কথা বলি, হ্যাঁ, যদি আপনি অনুমতি দেন। কিসের? জনগণের হয়ে কথা বলবো এখন। জনগণ যেটা বলে, আমি অলওয়েজ আপনি তো অলওয়েজ স্পষ্টবাদী, সো ওই বিষয়গুলো একটু বলবেন। ময়না সিনেমায় ওই একটা সিনেমা চলে আসে, যেহেতু আপনার সিনেমা রিসেন্টলি মুক্তি পেয়েছে, ময়না সিনেমায় আমরা দেখেছি খুব সাহসী দৃশ্যে, যেটাকে বলে যে একদম কিস থেকে শুরু করে বেড সিন সবকিছুই সেখানে ছিল, এবং আপনি খুব বোল্ড একটা চরিত্রে অভিনয় করেছেন এবং প্রশংসাও কুড়িয়েছেন। তো সেক্ষেত্রে এখন তাহলে দর্শক বলবে না, ও আচ্ছা তুমি বাস্তব জীবনে তাহলে এরকম হিজাব টিজাব দিয়ে থাকছো, কিন্তু আবার গিয়ে সিনেমায় ঠিকই আবার খুললাম খুললাম করছো, তাহলে কি আমাকে তোমার মানে না না আমাকে শেষ করতে দেন, তাহলে কি টাকা দিলে তোমাকে সিনেমায় গিয়ে দেখতে পারবো এইভাবে, আর বাস্তব জীবনে এরকম শালীনতার মধ্যে থাকবো? এই ধরনের প্রশ্ন কিন্তু করে ফেলে অনেকে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বাস্তব জীবনে আমার তো আর মানে অভিনয়ের দরকার পড়ছে না। আপনাকে আমি দেখতে তো হলে অন স্ক্রিনে অভিনয় করছি, টাকার জন্য না। ময়না সিনেমায় কি আমি অনেক টাকা পেয়েছি? কয় টাকা পেয়েছি? আমরা টাকা দিয়ে তো সিনেমা দেখতে যাব, তার মানে টাকা ছাড়া কি রাজরিপাকে ওইভাবে দেখা যাবে না? আর না, টাকা দেখা যাবে না, আসলেই দেখা যাবে না, টাকা দিয়ে আপনাকে দেখতে হবে। এবং ময়না সিনেমাতে আপনি যে বললেন একটা সিন ক্রিয়েট করা হয়েছিল, যেটা আমার দেশের বাহিরে আসলে ফেস্টিভ্যালে দেওয়া হবে, অ্যাওয়ার্ডের জন্য রিলিজ করা হবে। ময়না স্টোরিটা এমন, এখানে আমি না থাকলে যদি অন্য কাউকে রাখা হতো তাহলে এই ক্যারেক্টারগুলো আরো ওপেনলি খোলামেলা করা হতো। আমার যথেষ্ট খোলামেলা ছিল, এবং আমার ড্রেসের দিক থেকে আমি খুবই কনজারভেটিভ ছিলাম। এর থেকে খোলামেলা আর কি হতে পারে? আবার ড্রেসের দিক থেকে আপনি দেখেন। আচ্ছা, আর অভিনয়ের ক্ষেত্রে আপনার ডিরেক্টর বলেছিল যে একটা যে প্রোডিউসার মানে সুগার ড্যাডি ছিল ময়নার, যে প্রিন্স ক্যারেক্টারটা করেছে, তো ওর সাথে কিছু রোমান্টিক মোমেন্ট রাখতে হবে। তো আমাকে বলেছিল যে একটা নাইট ড্রেস পরতে হবে, এখানে চেন টপ থাকবে। আমি জানি যে আপনাকে অনেকে এই জন্য বিভিন্ন কমেন্টও করে, যেটা নিয়ে আপনি স্ট্যাটাসও দিয়েছেন, কি বলে? এই যে আপনার লুক এবং আপনার যে ফ্যাশন স্টাইল, এটা নিয়ে আপনাকে অনেক ধরনের বলিউড স্টারের সাথে মেলায়, তাই? বা অন্যান্য দেশের স্টারের সাথে মেলায়। ওরা আসলে লুকের যে ব্যাপারটা, তারা বলে, অনেকে বলে যে হলিউডের একটা ভাইব আছে বা ইরানি একটা লুক আছে। তো এটা আসলে যার যার ভালো লাগা থেকে বলে, ভালোই লাগে, শুধু কেন ভালো লাগবে না? প্রশংসা যেটাই হোক শুনতে ভালো লাগে, যে যা বলার বলতে থাকুক। আচ্ছা আচ্ছা, আপনি নাকি ময়দা, মধু, কলা এগুলো দিয়ে রূপচর্চা করেন? রূপচর্চার জন্য আসলে স্পেশাল ভাবে কোনো কিছু করি না, কারণ আমি খাওয়াটাকে পছন্দ করি। আমি ডাবের পানি প্রতিদিন সকালে, ডাবের পানির সাথে ধরেন কালো জিরা, তারপর হ্যাঁ প্রতিদিন সকালে ডাবের পানি? বাহ, এটা আমার মিস যায় না। এবং দুধের সাথে মধু মিক্সড করে, জাফরান মিক্সড করে, এগুলো আসলে আমি খাওয়াটাকে মেনটেন করি। তো আমার কাছে ফিল হয় কোনো কিছু মেখে, ঠিক আছে, আপনি খেয়ে ভেতর থেকে যে স্কিনটা আপনার লাইট, মানে এটাকে কি বলবো, হেলদি রাখতে পারবেন, ততটা কিন্তু মেখে বা ইউজ করে ততটা হেলদি রাখতে পারবেন না। প্রাকৃতিক জিনিসগুলো, ধরেন কলা খাচ্ছি, কলার ছুলাটা নিয়ে একটু স্কিনে একটু ঘষে দিলাম, বা মধু খাচ্ছি, মধুটা একটু লাগিয়ে ফেললাম, বা নারকেল তেল দিয়ে মাঝে মাঝে স্কিনটাকে মাসাজ করে নিলাম, সব প্রাকৃতিক জিনিস। একদমই তাই, প্রাকৃতিক জিনিস দিয়ে তাহলে রূপচর্চা করেন রাজশিপা। দেব শুভশ্রীর মিল হয়ে গেল। হ্যাঁ, দেব শুভশ্রীর মিল হয়ে গেল, কেমন লাগলো বিষয়টা? ভালো লেগেছে। কেন? আসলে ওদের জুটিটা আসলে অন স্ক্রিনে সবাই পছন্দ করে, এবং আপনি একটা জিনিসই দেখেন, দিন শেষে অভিনেতা অভিনেত্রী পেছনে আড়ালে কথা বলুক আর না বলুক, অন স্ক্রিনে তাদের একসাথে থাকতে হবে। বাহ, চমৎকার। আপনার এক্স, যদি আপনার কয়টা এক্স ছিল কিছু না মনে করলে?
3টা 4টা এখন আবারই না, রিয়েল ভাবে আসলে দুইজনের শুধু সাথে সংখ্যা। আমার প্রপার, আর ওইগুলো হচ্ছে ভালো লাগা, আচ্ছা, 3-4 জন ধরেন ভালো লাগা, সিরিয়াস ভাবে প্রেম দুজন। দুজন, ধরেন দুজনের মধ্যে যাকে সবচেয়ে বেশি এখনো মিস করেন বা ভালোবাসেন, সেই মানুষটার সাথে কোনো একদিন আপনার স্টেজে দেখা হয়ে গেল, তো আপনি তখন তাকে আমি কি আমি বলবেন? খুলনায় গেলেই দেখা হয়, এটার জন্য স্পেশাল যে দেখা হয়ে গেল এটা দরকার নেই। দেখা আমার হয়? এক্স এর ওয়াইফ আছে, বাচ্চা আছে, তাদের আমি যে দেখেও আসি, তারা আমাকে দেখতেও আসে। আপনার এক্স এর বাচ্চাগুলো আপনাকে কি বলে ডাকে? লাইফটা খুব শর্ট, দ্বিধা দ্বন্দ্ব করে কি লাভ? আমি চেয়েছি আমি একজনের লাইফে থাকতে নাই পারি, বাট ওই মানুষটা যেন ভালো থাকে, তার উপর যেন আমার সম্মানটা থাকে, বা আপনার সে যেন আমাকে সম্মান করে। চমৎকার। আপনার এক্স এর বাচ্চা আপনার কি কি বলে ডাকে? আমাকে ওরা তো অনেক ছোট, মাঝে মাঝে আন্টি বলে, মাঝে মাঝে আবার খালা বলে। খারাপ লাগে না আপনার শুনে যে একটা সময় তার আমার সাথে? ভালো লাগে, আমি ওদের নিয়ে খুব দুষ্টুমি করি, মজা করি। এবার ঈদে গিয়েছিলাম ওদের নিয়ে, ঘুরেছি সবাইকে নিয়ে। এক্স কে নিয়ে? এক্স না, ex ছিল না। ছিল না? আচ্ছা, যদি ধরেন যার সাথে দেখা হয় তার তো বিয়ে হয়ে গেছে, তো কিছু করার নাই, কিন্তু আরেকজন তো আছেন, তার সাথে তো দেখা হয় না, তিনি যদি সে আছে, স্টিল আছে। স্টিল আছে আপনার সাথে? হ্যাঁ, আচ্ছা, ধরেন আমার বয়ফ্রেন্ড। ও, তাহলে এক্স হলো কি করে? এক্স তো একজনই, আর আগে যেগুলো ওই যে 4-5টা, এগুলো হচ্ছে ভালো লাগা চলার পথে হঠাৎ এক্স এর বাড়িতে যখন যান কি নিয়ে যান? হ্যাঁ, কি নিয়ে যান বাড়িতে? কিছু নিয়ে যান না? বাড়িতে যখন যাই তখন ফল, ফ্রুটস, মিষ্টি এগুলো নিয়ে যাই। তার বউকে কি গিফট করেছেন এক্স এর বউকে সর্বশেষ? ওদের গিফট করি বাচ্চাদের চকলেট, ড্রেস। ওদের কিন্তু আপনি দূর সম্পর্কের আম্মু হন। যা যা মন চায় ভাবো। আচ্ছা, এক্স যখন বিয়ে করে ফেলে তখন বলেননি বিয়ে করার আগে যে? আমি জানতাম সবই, জেনেও? কারণ যার সাথে বিয়ে হয়েছে সে আমার সম্পর্কে মানে এক ছোট বোন, তো তাহলে ও নিজের বয়ফ্রেন্ডকে কেন বিয়ে দিলেন? আমি কেন বিয়ে দিব? আমি বিয়ে কেন দিব? বিয়ে যে করার সে বিয়ে করবে, আমি কেন বিয়ে দিব? আপনি চিটেড হয়েছেন? জি, চিটেড হয়েছেন? না চিট না করছে না, আপনার সাথে? আমি করেছি। আপনি করেছেন? আরেকজনের সাথে চিট করিনি, বাট আমি সম্পর্কটাকে ভাল লাগে না? আমি ভাল লাগে নাই না, ব্রেকআপ করে আমি আমার মতো লাইফ লিড করছি। কিছু মনে না করলে কেন করেছিলেন? এটা হচ্ছে কি, যখন দিন শেষে সম্পর্কের মাঝে যখন সম্মানটা কমে যায়, দুজনের রেসপেক্টটা থাকে না দুজনের মাঝে, তখন আমার কাছে মনে হয় যে ওইখানে সম্পর্কটা না রাখাই ভালো। কারণ দিন শেষে একবার যখন মনটা ভেঙে যাবে, বা আপনি আপনি ফিল করতে পারবেন যে আসলে এই জায়গাটা আমার জন্য না, বা সে আমি তার জন্য না, তখনই মুভ অন করা উচিত। আচ্ছা, কারণ ভুল ট্রেনে উঠে গেলে পরের স্টেশনে নেমে যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, আর হয়তো সেটা আমি করেছি। এক্স এর বউ কি জিতছে নাকি হারছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, হার জিতের প্রশ্ন না, সবাই ভালো আছে। আমি নায়িকা হচ্ছি, ও সংসার করতে যাচ্ছে, সংসার করছে, আর আমি নায়িকা হচ্ছি, ব্যাপারটা হচ্ছে এটাই। আচ্ছা, আমি যতটুকু জানি আপনি খুব স্পোর্টসি একজন পার্সন, ছোটবেলা থেকে ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, সবই খেলেন, এবং ক্লাস 8-এ থাকতে সম্ভবত আপনার একটা ব্রেকআপ হয়েছে শুধুমাত্র আপনি খেলেন বলে, খেলাধুলা করেন বলে। এই গল্পটা একটু জানতে চাচ্ছি। সবকিছু, হ্যাঁ, আমার কাছে যে আমার একটা ফ্রিডম লাইফ আছে। আমি ছোটবেলা থেকে আমি স্পোর্টসে বা আমি আমার মতো ঘোরাফেরা, নিজেকে নিজের মতো করেই কন্ট্রোল করতাম। যখন আমার কাছে ফিল হয়েছে যে না, এই সম্পর্কের মাঝে কেউ একজন আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তার কথায় উঠতে হবে, বসতে হবে, তার পারমিশন ছাড়া, এটা কিন্তু সম্পর্কের মাঝে হয়, বয়ফ্রেন্ডরা যেটা করতে চায় যে মায়ের সাথেও হসপিটালে যাওয়া যাবে না, বাবা অসুস্থ তারেও মানে তার সাথে হসপিটালে যাওয়া যাবে না তার পারমিশন ছাড়া। জন্ম তো বাপ মা দিছে, ওই 2 দিনের ছেলে তো দেয়নি। তা একটা 2 দিনের ছেলে লাইফে আসতে না আসতেই আপনার ইন্টারফেয়ার করা লাইফে, বাবা মার, যেখানে বাবা মার কথাই অবাধ্য হয়ে চলে আসলাম হিরোইন হতে, বা তাদের অবাধ্য হয়ে আমি গান নাচ করতে চলে যেতাম, স্পোর্টসে চলে যেতাম, তাদের কথা মানতাম না। তো 2 দিনের একটা ছেলে কিভাবে আমার লাইফটাকে এসে লিড করতে চায়? আচ্ছা, আপনি খুব ভালো খেলাধুলা করেন, কি কি খেলেন আপনি? আমি হচ্ছে হ্যান্ডবল, ব্যাডমিন্টনটা ন্যাশনালে খেলেছি, আর হ্যান্ডবলটা আর ভলিবলটা ডিস্ট্রিক্ট পর্যায়ে,
তো সব খেলায় মোটামুটি আমি করেছি, বাট ব্যাডমিন্টনটা ছিল। বেশি ভালো খেলেছেন। আপনি জাজের নায়িকা হওয়ার জন্য বাসা থেকে পালিয়ে চলে আসছিলেন? হ্যাঁ, এটা সত্যি যে নায়িকা হতে হবে, বাট জ্যাজ মাল্টিমিডিয়ার এটা আমার ড্রিম ছিল মাহিয়া আপুকে দেখে। আচ্ছা, পালিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই, কিভাবে পালাইলেন? পালিয়ে যাওয়া না, আমি আমার এটা সবাই জানে, আমার দুলা ভাইয়ের সাথে চলে আসি ঢাকায়। আচ্ছা। তারপর নোয়াখালীতে যাওয়ার কথা বলে আমি সব সার্টিফিকেট নিয়ে চলে আসি যে এখানে কিছু একটা তো করতে হবে। তারপর আমি আমার মতো করে ওইখান থেকে বের হয়ে আসি, চাকরি বাকরি করি, তারপর পাশাপাশি মিডিয়াতে কাজ করি, তারপর আস্তে আস্তে এই পর্যায়ে চলে আসি। বাহ, চমৎকার। রাজরিপা সাকসেস অ্যাওয়ার্ড পেয়েছে, কি আবার 4টা মারছেন নাকি, এই জন্য সাকসেস অ্যাওয়ার্ড পাইছেন? 6 মেরেছি। 6 মেরেছেন? কোথায় 4 মেরেছেন? হ্যাঁ, 4 মারা, ওটা টপিক তো অনেক আগেই ক্লোজ। আচ্ছা, সাকসেস অ্যাওয়ার্ড কিসের জন্য পাইলেন? এটা হচ্ছে ময়না সিনেমার জন্য। ময়না সিনেমার জন্য। শরীফুল রাজ যে আপনাকে মেরেছিল, ওই ব্যথা কি এখনো আছে? পানির বোতল ছুঁড়ে সেই ব্যথা কি এখনো চাঁদনি রাতে ব্যথা হয়? কেন মনে হবে? এগুলো হচ্ছে চলার পথে, এটাকে কি বলে, চলার পথে অনেক স্টোরি লাইফে ঘটে, এর থেকে বহুত আরো স্টোরি লাইফে মানে আসছে গেছে, বাট ওটা নিয়ে কেন পড়ে থাকবো? ওটা নিয়ে যারা পড়ে আছে তারা কিন্তু অলরেডি খেলে ঠেলে কাপ নিয়ে বাড়ি গেছে। এবার কেন সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি নাই? জি, এবার কেন খেললেন না সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি? সম্ভবত কেন খেলবো? খেলেন না মানে আপনি কি ডাক পান নাই? খেলার জায়গাটা এটা তো জোকারের একটা জায়গা। আচ্ছা, আপনি মানে এখানে কি আসলে খেলার জায়গা? আমি তো খেলার মাঠ ছোটবেলা থেকে দেখে এসেছি, খেলার মাঠটা কি। এখানে সব ফান মাস্তি করতে এসে সবাই জোকার হচ্ছে, আমি কি তাদের সাথে জোকার হব? আমি খেলেছি, আমার লাইফে খেলার আর কোনো শখ নেই। আমি ডিস্ট্রিক্ট পর্যায়ে, ন্যাশনাল পর্যায়ে খেলেছি, নিজের সার্টিফিকেট অর্জন করেছি। হ্যাঁ, এখানে কি করতে আসবো? ডিস্ট্রিক্ট পর্যায়ে কি ক্রিকেটে খেলেছিলেন? ব্যাডমিন্টন ডিস্ট্রিক্ট পর্যায়ে, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, ভলিবল, এগুলোর সার্টিফিকেট আমার কাছে আছে অলরেডি। আচ্ছা আচ্ছা, তো খেলার মাঠ আমি অলরেডি অনেক আগে পাস করে এসেছি, আমার আর দরকার নেই ভাই। মানে এবার কি এখানে এসে নিজেকে ওই যে জোকার হিসেবে প্রেজেন্ট করা কি দরকার? আমি তো ছিলাম না। এরে ও উকিল নোটিশ পাঠাচ্ছে, এই ড্রেস পরে এই ভাইরাল হচ্ছে, ও এভাবে ভাইরাল হচ্ছে, মানে একটা সিন্ডিকেট, কি বিচ্ছিরি অবস্থা। এখানে কেন যাব? আমার তো শখ শেষ। আর সিসিএলে যা হয়েছে এটা দেখার পর তো আমার জীবনে এদের সাথে খেলার কোনো ইচ্ছে নেই। যদি কখনো সিনেমার মানুষদের সাথে খেলতে পারি, লাইক শাকিব খান ভাইয়া, মিশা সাদাকর ভাইয়া থাকবে, ওমর সানি ভাইয়া থাকবে, আরিফিন শুভ ভাইয়া থাকবে, রোশন থাকবে, এরা থাকবে। নায়িকাদের মধ্যে নুসরাত ফারিয়া, পরিমণি আপু, বিদ্যা সিনহা, মিম আপু, যারা আসলেই সেলিব্রিটি স্টার সিনেমার, তারা যদি কখনো খেলে ওই খেলার মাঠে ইনশাল্লাহ দেখা যাবে। তার মানে শাকিব খান, ওমর সানি বা মোশাররফ করিম, ওনারা যে টিমে খেলবে সেই টিমে আপনি খেলবেন? টিমে মানে লাইক হ্যাঁ, সেলিব্রিটি থাকবে। ও আচ্ছা, মানে তাহলে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা খেলেছে তারা সেলিব্রিটি না, থেকে নিজেরই প্রাউড ফিল হবে। ওকে ওকে। আপনি এমনিতে ডাক পেয়েছিলেন নাকি আপনাকে খেলায় নেয় নাই? আমাকে ডাকবে কেন? অবভিয়াসলি ডাক পেয়েছি। ডাক পেয়েছি, আমাকে বলা হয়েছে আপু খেলবেন, মাথা খারাপ, আপনি না করে দিয়েছেন যে আমি খেলবো না? ওদের সাথে তো কখনোই না। ওকে, সো একটু জানতে চাই যে রাজরিপা বিয়ে করবে কবে? অনেক দিন ধরে শুনছি বয়ফ্রেন্ড আছে, কিন্তু বয়ফ্রেন্ডটাকে বিয়ে করবে কবে? হলেই তো শুনবেন। আর কবে করে ফেলবো। আচ্ছা, আপনার এই স্টাইলটা কেমন একটু একটু জানতে চাচ্ছি। এই যে হিজাব পরে আবার এখান দিয়ে একটু চুল বের করে রাখা, এটা কি আপনার উদ্ভাবিত নাকি ইরানি বা অন্যান্য কোথাও কোনো দেশেরটা দেখে তারপর করছেন? আমি যে বললাম না যে ডিজাইনটা এখন করেছি, যে স্টাইলটা করেছি, এটা আমি আরো 10 বছর আগে ক্যারি করেছি। আচ্ছা, আমি বাসায় বসে বসে, তখন তো আমার ফোন ছিল না, ইউটিউব ছিল না, ওইভাবে আমি দেখতাম না, আমি ভাবতাম এই ওড়না দিয়ে ওরকম প্লাস যোগ করে পিন আপ করে এভাবে করা যায়। তো এই ডিজাইনগুলো আসলে অনেক আগে থেকে করা। আর আমার মাঝে এমনিতেও মানে ড্রেস তৈরি বলেন বা কোনো কিছু তৈরি করা আমার ভালো লাগে। ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইন নিয়ে স্টাডি করব। এখন কি করছেন? ফ্যাশন করছি, বাট ওই সময়টা আসলে বাবা করতে দেননি, এজন্য আসলে নিজে থেকে ট্রেলার্সের কাজ করা, অন্যান্য হাতের কাজগুলো আমি শিখে রেখেছি।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে। আচ্ছা, ফ্যাশন ডিজাইনিং, ওয়াও, কংগ্রাচুলেশনস। বাহ, আপনার ফোনটা যে পরিচালক দিয়েছিল সেই ফোনটা কি এখনো আছে? এখনো আছে, 13 Pro Max। 13 Pro Max, আচ্ছা, এটা নাকি বারবার ভেঙে টেঙে যায়, আবার ঠিক করান? হ্যাঁ, রাগ করে আসলে ফোনের উপরেই সব। তা আপনি আপডেট হন নাই কেন? কিসের? মানে আপডেটেড ফোন কেন নেন নাই? আমার ফোন চলতেছে, যতক্ষণ আলহামদুলিল্লাহ চলবে। ভালো আছি তো। আমি কি আপডেট কি ওই যে 14, 15, 16 Pro Max, হ্যাঁ, 17 এর মনে Pro চলে Max আসছে। হতে হবে? না, জিজ্ঞেস করা আর আমার কি। অনেক বেশি শপ করতে হবে, ফুটানি দেখাতে হবে। আপনার আমি গোল্ডের এই ঘড়ি নাই? টাকার এই সে না, নরমাল সিম্পল জিনিস ম্যান। আচ্ছা, দরকার এই নেই। আউটফিটটাও কি নিজেই তৈরি করেছেন? আজকের আউটফিটটা নিজে? নিজের লোক। মানে আপনি আমাকে নিজে যতগুলাই লোকে সেলাই দেখেন- করেছেন? না, সেলাইটা নিচে না, এটা কি? কোত্থেকে কিনেছেন এটা? এটা হচ্ছে আমার গিফট, গিফট কে দিয়েছে? বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড, ও সো সুইট। মানে তার খুব ভালো একটা কালার চয়েস আছে, মানে এই চয়েসে খুব ভালো লাগছে। এটা কি বাংলাদেশি কোনো লেবাস? বাহিরে, মালয়েশিয়ান? দুবাই অর্ডার দিয়ে আনানো ও হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। এটা কি খুব কস্ট? দুবাই থেকে এই ধরনের লেবাস আনতে কস্ট কেমন পড়ে? আমি জানি না, জিজ্ঞাসা করিনি। so জিজ্ঞাসা sweet। করলে খারাপ দেখে না জিনিসটা। আর এটার সাথে কি ওড়নাটাও ছিল এরকম? ওনাটা হ্যাঁ হিজাব? ছিল, নরমালি বোরকা যেরকম থাকে ওইটাই, বাট এটা হচ্ছে আমি ডিজাইন করেছি নিজের মতো করে। চমৎকার একটা গলার লকেট দেখতে পাচ্ছি, এটাও কি বয়ফ্রেন্ড এটা দিয়েছে? আমার বাবার শপ থেকে নেওয়া। বাবার শপ আছে? হ্যাঁ, Online? আমাদের মার্কেট আছে, 2-3টা দোকান ভাড়া দেওয়া হয়, অ্যালাউট গুলা ভাড়া দেওয়া হয়। আমাদের নিজস্ব মার্কেট আছে দোতলা। তারপর হচ্ছে আউটসাইড হচ্ছে শিপার বিজনেস আমার ও আব্বুর। আচ্ছা আচ্ছা। তো এটা বাবার শপ থেকে। আর হাতে যে এই যে এতগুলো আংটি, সব এগুলো বাবার কি শপ এক একজন থেকে এক একটা নেওয়া। পরে দিছে? সব বাবার শপ থেকে নেওয়া। একটু দেখি দুই আমি হাতে ঢাকা কয়টা আংটি? থেকে কোনো কিছু কিনি না, হ্যাঁ। আমি সব যা লাগে আমি আমার বাবার দোকান থেকে নিয়ে নিই। বাহ, একটু দুইটা হাত দেখতে আমার চাই। আব্বু খুব মানে ফ্যাশনেবল জিনিসগুলো আসলে খুব চুজি, মানে খুব সুন্দর কি কি জিনিস পরলে ভালো লাগে সব নেয় কিন্তু। তো ও আমি গেলেই আসলে দাঁড়ালেই আমি এটা 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 এটা, আব্বু এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটা নেই এটা নেই এটা নেই, নিয়ে চলে আসি। আচ্ছা, বাবার হোটেল এতদিন শুনেছি, এখন বাবার দোকান থেকে অর্নামেন্টস নিচ্ছে রাজরিপা। দুইটা হাত কি একটু দেখতে পারি আপনার? মানে কয়টা আংটি আছে একটু দেখতে চাই। 4টা। 1 2 3 4, এগুলো কি সব গোল্ড ডায়মন্ড? না 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 না, নরমালি। নরমাল? হ্যাঁ। আচ্ছা, আর হাতে ওটা, হাতের ঘড়িটা? কোনটা? ঘড়ি এই নাকি? নরমাল। নরমাল? এটা আব্বুর সব থেকে নেওয়া। বাহ, চমৎকার তো, কি কিউট। জিজ্ঞেস করলেই বলে আব্বু সব থেকে নেয়া। আচ্ছা, আপনি এরকম বাচ্চা বাচ্চা করে কথা বলেন কেন? আপনি কি অনেক আহ্লাদি, ফাপাকা পারি? অনেক ছিলাম, বাট এখন অনেকটা ট্রাই করছি ম্যাচিউরড হওয়ার। ম্যাচিউরড হওয়া? এখন তার বাবা মা কাছে থাকে না, কার সাথে আহ্লাদ করব? আচ্ছা 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 সবাই তো আমার আহ্লাদটা অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, বয়ফ্রেন্ড কি দেশে না বিদেশে? বলা যাবে না। বয়ফ্রেন্ড তো সবাই বলে শিশির সরকার। কে? শিশির সর্দার? হ্যাঁ, ফ্রেন্ড। ফ্রেন্ড। কোনোদিন শিশির সর্দারের সাথে আপনার বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা হবে না? না, এটা বলে গেলেন কিন্তু মানুষ আজকে। বলে আজকে ওর সাথে দেখছে, ওকে নিয়ে বলছে, কালকে আরেকজনের সাথে দেখবে, আরেকজনকে নিয়ে বলবে। আমি এটা তো শুনেছি- বলার দরকার বলে, আমরা মজা নেই। আমি তো শুনেছি আমান রেজা আপনার বয়ফ্রেন্ড। এই যে কি এই যে কি, মানে সত্য এই যে, কথাটা বের হয়ে আসলো? এই যে বলে ফেললেন যে আমান রেজা, শিশির সর্দার, এরা হচ্ছে আমার সিনেমার কো-আর্টিস্ট। এদের সাথে কাজ হয়েছে, বিয়ে হয়নি। আমান রেজার সাথে আপনার কোনো সম্পর্ক নেই? না, কখনোই না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাকে ছেলেরা প্রপোজ করতে ভয় পায় কেন? কি করেন আপনি? ভয় দেখান? জানি না, ভাবে যে মনে মেরে নাক মুখ ফাটিয়ে দিব। মারার অভিজ্ঞতা আছে? না, আসলে আমি যখন ফিল করি যে কেউ একজন আমাকে পছন্দ করে, তখন আমি অনেক বেশি মুড নেই, মানে আমার রাগান্বিত একটা ফেস অটোমেটিকলি চলে আসে। বা কেউ যে এসে অফার করবে, অন্য কাউকে দিয়েও অফার করবে, এই সাহসটাও পায় না অনেক সময়। আচ্ছা, যে এসে আপু উনি ও আপনাকে পছন্দ করে, এই বলাটা আসলে বলতে গেলে তাদের মধ্যে একটা ভয় থাকে, কারণ ওইটা হচ্ছে আমার লুকের উপর ডিপেন্ড করছে। ওই যে একটা আছে না, ফ্লার্টিং করা, ফ্লার্টিং করা, হ্যাঁ, এটা আমি পছন্দ করি না কখনোই। আমার হচ্ছে যার সাথে প্রেম হবে তার সাথে, বাহিরে আশেপাশে, মানে আমি কোথাও একটা ছেলে দেখলাম, হঠাৎ করে আমার একবার চোখ পড়লো, লাইক আমি একবার দেখলাম একটা চোখটা যে ফিরাবো, আমি আর সেকেন্ড টাইম ওইদিকে আমার লোক যাবে না। বা আমি যখন দেখবো আমার সামনে কোনো রেস্টুরেন্টে অনেকগুলো ছেলে থাকবে, আমি কিন্তু আস্তে চেয়ারটা ঘুরিয়ে আমার লোকটা পেছনে নিয়ে যাই।
আচ্ছা, আপনাকে দেখি রাস্তাঘাটে, আপনি গুলশানের রাস্তাঘাটে না কোথাও রাস্তাঘাটে দৌড়াইতে থাকেন, আপনি কি প্রায়ই ভাবে দৌড়াদৌড়ি করেন? আমি এটা হচ্ছে জাস্ট রান করি, কারণ নর্মালি হচ্ছে কোনো টাইম নিয়ে যোগা করা বা জিম করা এটা আমার না আসলে পছন্দ না। আমি রান্না করছি, আমি রান্নার মানে চামচটা নিয়ে খুন্তিটা নিয়ে নাড়ছি, আমি আবার কোমরটা দুলাচ্ছি। কেন? আমি কোথাও হাঁটছি, ওইখানে হাঁটার স্পিডটা বাড়িয়ে ফেলি। অনেক সময় আমি দৌড়াই, মানে দেখি আশেপাশে কেউ কিছু আছে কিনা, বা মাস্ক পরে আমি দৌড় দিই, অটোমেটিকলি কিন্তু ওই সময়টা আমার এক্সারসাইজ হয়ে যাচ্ছে। আপনি কি ডায়েটও মেনটেন করেন? হ্যাঁ, কি খান আপনি সারাদিন? আমি নর্মালি রাইস আমার পছন্দ, আমি ভাত এখন আবার না ঠিক আছে, আমরা নাইখরের ভাত করে রাইস রাইস দরকার নেই, এটা হচ্ছে সবা বলা। অনেক সময় যে রেস্টুরেন্টে গিয়ে ফ্রাইড রাইস মানে ফ্রাইড রাইস sorry, মানে কি? ভাজা ভাত। ভাত, মাছে ভাতে বাঙালি আমি, কোনো সমস্যা নেই। ওকে, Troll করার নরমালি কোনো দরকার রাইস নেই। খুব পছন্দ, তারপর কি হলো? নরমালি ভাত খাই, ভাত খান। আচ্ছা, কয় গামলা ভাত খান আপনি? ভাত খাই, আমি রাইস খাই না, আমি ওকে ভাত ওকে, খাই। আপনি ভাত খান বুঝলাম। কয় গামলা খান? না, ধরেন একটা কাপ অনুযায়ী বা 4-5 নালা ভাত খাবো। ভেজিটেবল গুলা তরি তরকারি যা আছে, যা রান্না করা হয় খান। খাওয়া হয়। আচ্ছা, ভেজিটেবল বলা যাবে না কেন? নিজেকে এত সাধারণ হিসেবে পরিচয় করতে চান কেন? ভেজিটেবল বললেই বেশি হয়। ট্রোল যেন না হয় ভাই। ওকে ওকে, তারপর আর কি খান? রাইস, ভেজিটেবল। বাঙালি ওই যে অলরেডি এটা তো একটা না, অনেকে ভাত বলতে চায় না, রাইস বলে। তা রাইস আর ভাতের মধ্যে পার্থক্য কি? ওই যে বললাম যে ফ্রাইড রাইস মানে ভাজা ভাত। যাই হোক, তো ভাত আর ভেজিটেবল মূলত খাওয়া হয় আপনার। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যে এই পরিমাণ শুকনা, এটাকে কি জিরো ফিগার বলা যায়? মাঝে কিন্তু আমার ওয়েট গেইন করেছি, আপনার 42 থেকে 50 তে চলে এসেছিলাম। আপনি 50 কেজি এখন আছেন, আবার 5 কেজি ওয়েট লস করছি। এখন কি 45? 45। বাংলাদেশে যে পরিমাণ ঘূর্ণিঝড় হয় উড়ে টুরে গেলে একদম না, শক্তি আছে, শক্তি শক্তি আছে? আছে, এনার্জি আছে। আচ্ছা, এক বর্ষায় বা এক মারামারিতে কয়টা ছেলেকে ঘুষি দিয়ে উড়িয়ে দিতে পারবেন? কয়টা ছেলের সাথে আপনি পারবেন একসাথে? ছেলেদের সাথে আসলে এটা হচ্ছে মার্শাল আর্ট, ভালো জানলে আপনি টিকে থাকতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ওকে, মার্শাল আর্টটা আপনার ভালো জানতে হবে। তো মারামারি সব হচ্ছে আবার একটা লাস্ট কি না বলি ভাই, না, আমরা এখন তো শোনার ইচ্ছা আরো। কি বলেন? লাস্ট কাকে মারছেন আপনি? সত্যি করে বলেন। বলা যাবে না, বয়ফ্রেন্ডকে ঘুষি টুষি পরে দেন? মামলা খেয়ে যাবো তো। আর না, কেউ কিছু বলবে না। আমরা মামলা দিব না, এত ছোট বাচ্চার নামে মামলা দিই না ও আমরা। মাই গড, তাহলে নির্লজ্জরা মামলা করবে। কেউ কিছু করবে না। না না না, মারি নাই কাউকে। মার নাই কাউকে? কাকে জানি ছোট মেরে? ভাইকে মেরেছি। আচ্ছা, কাকে জানি মেরে আসছে এখানে এসে? ছোট ভাইয়ের সাথে এই স্বীকার বাছেই তো মারামারি হয়েছে, মানে মারামারি মানে পুরা ফাটিয়ে। বাহ। আচ্ছা, আপনার কোন ছবিতে সর্বোচ্চ রেমুনারেশন পেয়েছেন? সর্বোচ্চ পাইনি, মানে আপনার লাইফে সর্বোচ্চ রেমুনারেশন কত? মুক্তিতেই পাওয়া। মুক্তিতেই পাওয়া। আচ্ছা, এক জীবনে কত টাকা হলে সুখ পাওয়া যায়? আমি না সিসি ক্যামেরার দিকে তাকিয়ে আছি। এক জীবনে কত টাকা হলে সুখ পাওয়া যায়? সুখ তো নিজের কাছে, সেটা আপনার কোটি টাকা দিয়েও পাওয়া যায়, আবার 2 টাকার ঝালমুড়িতেও পাওয়া যায়। এখন আপনাকে বিয়ে করার জন্য যিনি আছেন তাকে কোটি টাকা থাকতে হবে? একদমই না, আমি টাকা দেখে প্রেম ভালোবাসা হয় না। কি দেখে প্রেম ভালোবাসা? আমার প্রেম কখনো ওই যে টাকা পয়সা দেখে, কখনো কোনো বয়ফ্রেন্ড অনেক টাকা আছে, অনেক টাকা, এটা দেখে পিছনে দৌড়াই নাই, বা ওই প্রেমটা আসলে হয়নি। প্রেমটা আসলে মনের দিক থেকে, মনের মিল থেকেই হয়েছে, বাহ, টাকা দিয়ে চমৎকার নয়। চমৎকার। একদম শেষ মুহূর্তে আপনি পা উপরে মাথা নিচে দিয়ে মাঝে মাঝে কি জানি করেন? এটাকে হ্যান্ডস্ট্যান্ড বলে।
এরকম করে কপল ভিজিয়ে গেল নয়নের জলে, ঠ্যাং দুটি বাঁধা ছিল গাছেরও ডালে, এরকম ব্যাপার হয়ে গেল না? এগুলো না, কি এটা করে হচ্ছে- মাঝে মাঝে যে এইভাবে পা উপরে মাথা নিচে দিয়ে থাকেন, মাঝে মাঝে তো ঘাটটার বাঁকা হয়ে যেতে না পারে, না, মটকা এটা যেতে হচ্ছে পারে। আমি পারি তো, এটা আচ্ছা। আমার তো জানা আছে, আমার তো ঘাড় বাঁকা হওয়ার কোনো অপশন বাবা, নেই। এই কাজগুলো করলে কি হয়? এটা হচ্ছে আপনার হ্যান্ডস্টান যেটাকে বলে। আপনি যখন মাথা নিচু বা পা উপরে থাকবে তখন আপনার ব্রেনে যে ব্লাডের চলাচলটা, তখন কিন্তু এটা ব্লাড সার্কুলেশনটা কিন্তু অনেক স্পিড তাই? হয়। বা হ্যাঁ, আপনার আচ্ছা, আচ্ছা। আমি যখন হ্যান্ডস্টান্ড করে নর্মালি দাঁড়াই তখন কিন্তু ওই যে একটা মাথা ঝিমঝিম একটা যে ব্যাপারটা থাকে, একটা অস্থিরতা, ওটা কিন্তু চলে যায়। এরকম কিছুক্ষণ হয়নি কখনো থাকলে। যে পা উপরে মাথা নিচে দিয়ে দাঁড়িয়ে আছেন, মানে দাঁড়িয়ে থাকাও না, এটাকে কি বলে, মানে পা উপরে মাথা নিচে দিয়ে রাখছেন, Handstand, এটাকে হ্যাঁ handstand হ্যান্ডস্ট্যান্ড, তখন হচ্ছে ঘরের ভিতরে কেউ ঢুকে গিয়ে ভয় পেয়ে গেল যে পাগল হয়ে গেলি কেন? ভয় কেন পাবে? এটা কেন আপনি অলিম্পিক গেমগুলোতে দেখেন না, স্টান্টগুলো করা দেখেছি, হয় যে দেখেছি। এগুলাই তো জিমন্যাস্টিকের ব্যাপার। তো হ্যান্ডস্ট্যান্ড যখন আপনি করবেন আপনার হাতে অটোমেটিক্যালি এনার্জি চলে আসবে, আপনার অল বডির একটা এক্সারসাইজ আপনার আলাদাভাবে করতে। আপনি যদি নর্মালি যদি 1-1.5 মিনিট যদি আপনি হ্যান্ডস্ট্যান্ড করতে পারেন, আপনার ফুল বডি একদম সেট হয়ে যাবে, ব্রেন থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত আপনার রিল্যাক্স লাগবে। রাজীপা কি প্রফেশনালি নাচ শিখেছে? না, কখনোই না। তারপর আমরা রাজীপার কাছ থেকে বসে বসে একটা নাচের মুদ্রা দেখতে চাই। বসে বসে নাচের মুদ্রা যে কোনো এরকম হইতে পারে, যে কোনো একটা। ও বাবা, এটা কোথা থেকে শিখলেন? এগুলা হচ্ছে আইডিয়া থেকে। ওয়াও, বাবা, সব নাচে এই সালাম টালাম আছে না? ওকে, তো বিয়ের পরে কোথায় সেটেল হওয়ার ইচ্ছা, বাংলাদেশে নাকি বাইরে? এখনো সেট করা হয়নি। Set করা যখন জীবন যেখানে যেমন, আমিও ঠিক সেখানেই তেমন। আচ্ছা, জামাই যদি বলে যে বিয়ের পরে খবরদার সিনেমা করতে পারবা না, তাহলে ধরে মাইর দিব, আর জামাই থাকবেই না লাইফে। জামাইকে উড়াই দিবেন? ওকে, আচ্ছা, একদম শেষ মুহূর্তে আমি ও আচ্ছা, একটা বিষয় একটু জানার ইচ্ছা, যে রাজরিপা নাকি অনেক দুষ্টু, কি কি দুষ্টুমি করে? অনেক দুষ্টুমি করে আসলেই। হ্যাঁ, কি কি দুষ্টুমি করে? আমি জানি তো, বাসায় অনেক দুষ্টুমি করে রাজরিপা, কি কি করে? অনেক সময় আছে আমার যে আমার যে অ্যাসিস্ট্যান্ট বা বুয়া থাকে, অনেক সময় তো বাসায় তো নর্মালি ফ্যামিলি যখন খুলনায় থাকে আমি আবার একা হয়ে যাই, হঠাৎ করে এসে ওদের সামনে জাস্ট এভাবে দাঁড়ায় নাচা শুরু করে দিলাম। ওরা আবার অনেক মজা পাচ্ছে। আচ্ছা, মাঝে মাঝে ধরেন আমার ওয়ার্ড্রোব থেকে আমি লাফ দিয়ে সোফার উপর পড়ছি। দুষ্টুমি মিন্স লাইক এটাই তো, মানে ভাঙে টেঙে এগুলোই যায় না? থাকবে। ওয়ার্ড্রোব থেকে লাফ দিয়ে লাফ দিয়ে খাটের উপর পড়ছি, মানে ছোটবেলায় আপনিও করেছেন আমিও করেছি। আচ্ছা। এইগুলো আসলে ছোট ছোট কিছু ব্যাপার আছে। তো ফ্যামিলির সাথে তো ভাই বোন একসাথে থাকলে মানে হাসতে হাসতে, মানে আমরা যখন ডাইনিং টেবিলে বসি, আমরা 3 বোন যখন একসাথে হই, তখন অনেক সময় 2-3 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমরা টেবিল থেকে উঠছি না। মানে মজা আসলে আমি লাইফটাকে খুব সিম্পল ভাবে, আবার খুব যে না আমাকে ভালো থাকতে হবে, দিন শেষে ভালো থাকতে গেলে আপনি দুষ্টুমি করবেন, ফাইজলামি করবেন, আপনি হাসবেন, আপনি জোকস শুনবেন, জোকস বলবেন, দিন শেষে দেখবেন কি আপনার মাইন্ডটা ভালো থাকবে, নেগেটিভ এনার্জিগুলো আপনাকে ধরতে পারবে না, পজিটিভ ভাইবে থাকতে হবে আপনার। চমৎকার। রাজরিপার কাছে বাংলাদেশের ইমরান হাশমি কাকে বলবেন? এটা কেমন প্রশ্ন? মানে বলে না বাংলার সালমান খান, বাংলার হচ্ছে শাহরুখ খান, বাংলাদেশের ইমরান হাশমিকে কে আছে? মানে আপনার চোখে কেউ আছে? না, আমাদের দেশের হিরোরা এরকম না। ওকে, বাংলার সালমান খান আপনার কাকে মনে হয়? সালমান খান তো আপনার ইয়াকে জাহেদ খান ভাই আছে, জায়েদ খানকে? নিজেকে ভাই বলে না, মানে অনেকেই তো বলে সালমান খান বাংলার। আচ্ছা, বাংলার শাহরুখ খানকে? বাংলার শাহরুখ খান তো লাইক আমি যদি বাংলার হিরোদের সাথে কম্পেয়ারটা করতে যাই, শাহরুখ খান কে হবে? কে বাংলার কিং খান কে? হ্যাঁ, হতে পারে ওইটাই। ওকে, মানে শাকিব শাকিব খান, খান বাংলার শাহরুখ খান। আচ্ছা, বাংলার ক্যাটরিনা কাইফ বাংলাদেশের কোন নায়িকাকে বলবেন? বিদ্যা সিনহা ম্যাম। ওকে, বাংলাদেশের প্রিয়াঙ্কা চোপড়াকে?
ইয়ামিন হক ববি। ওয়াও, ববি হক। ওকে। বাংলাদেশের ঐশ্বরিয়া রায় কে? আহ, রাজীব? কাকে বলা যায়? পরিমণি আপু। পরিমণি ঐশ্বরিয়া রায়? পরিমণি আপু অনেক সুন্দর না? লাইক ঐশ্বরিয়া রায় যেমন অনেক সুন্দর বলিউডার, আমাদের বাংলাদেশে তো মাশাআল্লাহ পরিমণি আপু অনেক সুন্দর। আচ্ছা, বাংলাদেশের বিদ্যা বালান কে? অপু বিশ্বাস আপু। ওকে, হ্যাঁ যেতে পারে, যেতে পারে। বাহ, চমৎকার ভাবে কিন্তু আপনি বললেন। সর্বশেষ আপনি হচ্ছে বিশেষণে বিশেষায়িত করবেন পূজা চেরি। এক কথায় তাকে কি কোনো পরামর্শ দিতে পারেন বা তার থেকে কিছু নিতে চান কিনা আপনি? গুড অ্যাক্ট্রেস, যেটা আসলে দরকার ইন্ডাস্ট্রির জন্য। ওকে, মিশা সওদাগর। উনি কি বলবো, মানে একজন সিনেমার পারফেক্ট, মানে এটা কি মাল্টি ট্যালেন্টেড, বাট মাল্টি ক্যারেক্টার প্লে করতে পারে, সেটা হোক ভিলেন হোক হচ্ছে পজিটিভ ক্যারেক্টার, সব কিছুই দেখি সে পারে, তার মাঝে আছে। ডিপ জল। Why you are laughing? আপনি তো ডিপ জলের শেল কি হয়েছে? একদম, মানে এটাকে কি বলে, ডায়লগ দিয়ে শুরু করেন। না ডায়লগ দিতে পারবো না Okay. বাবা, বাবা আবার মানে ভিলেন হিসেবে সে ইন্ডাস্ট্রির একদম নাম্বার ওয়ানে ছিল বা আছে, বা তার জায়গাটা কেউ নিতে পারবে না। ওকে, বাপ্পি চৌধুরী। উনি উনি হচ্ছে মাশাআল্লাহ সুন্দর, মানে হ্যান্ডসাম আছে। ওকে, আদর আজাদ। আদর আজাদ মাল্টি ট্যালেন্টেড অ্যাক্টর। আরফিন শুভ। বডি বিল্ডার হিরো। ওকে, শরীফুল রাজ। হ্যাঁ, শরীফুল রাজ। উনি হচ্ছে লাইক আমাদের মান্না ভাই জুনিয়র। ও বাবা, রায়হান রাফি পরিচালক। একজন গুণী পরিচালক। ভবিষ্যতে রায়হান রাফির কাজ পেলে কি, মানে কাজের অফার পেলে কি করবেন? অবশ্যই করব, কারণ সে আমার প্রথম দহন সিনেমার পরিচালক, আচ্ছা, তার হাত দিয়ে আমার পথ চলা সিনেমায়, তো কেন না। সিয়াম। সিয়াম ভাইয়া হচ্ছে ট্যালেন্টেড হিরো। ওকে ওকে, সর্বশেষ পরিমণি। পরিমণি আপু হচ্ছে দুষ্টু মিষ্টি একটা মেয়ে। ও, আর আপনি? রাজরিপা। আমিও বহুরূপী। যা যা বলছি না বহুরূপী, আসলে বহুরূপী। সব মিক্সড। ওকে, সো রাজরিপা, অনেক বেশি ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিতেও, খুব ভালো লাগে। খুব মিষ্টি একটা মেয়ে আপনি, মাশাআল্লাহ। এবং সবচেয়ে আপনার মতো। আমার মতো তো আমি তো আমার মতো। আপনি অন স্ক্রিনে অনেকে আপনাকে নিয়ে অনেক কথা বলে, আপনার শোয়ে ফার্স্ট শোয়ে যাওয়ার সময় আমি তো আল্লাহ কি না কি প্রশ্ন করে বসে, মেয়েটা কেমন, মনে হয় এরকমই, মানে খরচে এরকম একটা ব্যাপার। বাট যখন অফ স্ক্রিনে আপনাকে দেখলাম, ট্রাস্ট মি, এটা যদি নর্মাল যে কোনো মানুষ দেখে সে আপনার প্রেমে পড়বে। ও মাই গড, থ্যাংক ইউ যে সো আপনি মাচ। আসলে খুব, আপনার বিহেভিয়ারটা খুব মিষ্টি, মানে আপনি খুব ভালো বিহেভটা করেন, আপনার মধ্যে অহংকার নেই, হিংসা নেই, মানে এই যে আপনি যেটাই করছেন এটা হচ্ছে আপনার অন স্ক্রিনের জন্য, বাট অফ স্ক্রিনে আপনি মানুষটা অনেক ভালো। অনেক অনেক ভালোবাসে, এবং আমরা চাই আমাদের বাংলাদেশের এত সুন্দরী একজন নায়িকা নিজেকে আরো বেশি দক্ষ করে তুলছে, সে খুব তাড়াতাড়ি আরো ভালো একটা জায়গায় যাক, এবং তার যেখানে যোগ্যতা সেই জায়গায় গিয়ে পৌঁছাক। ইনশাআল্লাহ। একটা সময় সুপারস্টার রাজরিপা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। বিশেষ করে আই লাভ ইউর হাসি। থ্যাংক ইউ সো মাচ। সর্বশেষ I love you দর্শকদের too. উদ্দেশ্যে কিছু বলা থাকলে। I love you too. আই লাভ ইউ সো মাচ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে, নোয়াখালী ভাষায় বলতে হবে, গানটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সমালোচনা কম করবেন, করলে একটু আলোচনাই করেন, সমস্যা নেই, আর দোয়া করবেন। ভালো আছি, ভালো থাকতে চাই, আপনারাও ভালো থাকুন আপনাদের মতো করে।
জীবনটাকে সুন্দর করুন, পজিটিভ ভাইব নিয়ে চলুন। That's it. একদমই তাই। গান কোনটা গাইবেন ঠিক করে রাখেন, ততক্ষণে আমি একটু বিদায় নিই। দর্শক, এই মুহূর্তে দ্য ভাইরাল শো থেকে আমি আরজে সমৃদ্ধি কিন্তু বিদায় নিচ্ছি। এতক্ষণ দেখছিলেন দ্য ভাইরাল শো ব্রট ইউ বাই প্রাণ ফ্রুটো। শেষ মুহূর্তে রাত্রিপার গান দিয়ে কিন্তু শেষ করব, এবং এই শোটা পুরোটা দেখতে পারবেন জাগো এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজে এবং রিলস তো দেখতে পাবেন, এবং জাগো এফএম এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও কিন্তু দেখতে পারবেন। সো রাত্রিপা গান। এটা আমার ময়না সিনেমার গান, কত জোড়া, গানটা গাই। কত জোড়া দেখি ভবে, কত জোড়ার ভাঙন ধরে, কত জোড়া দেখি ভবে, কত জোড়ার ভাঙন ধরে, আমার জোড়া হইল না এই ভবে, ও সখী গো কার সাথে হবে জোড়া গো, ও সখী গো কার সাথে হবে জোড়া গো। আমার গলার অবস্থা কিন্তু ভালো না, কারণ my জ্বর God. থেকে উঠে এসে এখনো কিন্তু গলাটা প্রপার। তারপরেও খুব সুন্দর, বিশেষ করে লিরিক্সটা আমি একদম মানে পুরো ইয়েতে চলে গেছিলাম। থ্যাংক ইউ সো মাচ।